কথায় কথায় খেয়াল করেন না যে আপনার কে কি করলো আর গায়ের মধ্যে সেট করে পড়েন না। আপনি প্রশ্নটা কেন করেছিলেন? ট্রলটা আমারই নিয়ে হচ্ছে না, কিন্তু সবাই বলতেছে ইলেকশনটা ভালো হয়েছে। সবচেয়ে খারাপ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল। আপনি শেখ হাসিনার শাড়ির প্রশংসা করেছিলেন, আমি এটা বইলে বাংলাদেশ সাংবাদিককে ধসাই দিছি। ব্যাপারটা কি আসলে তাই ছিল? আপনি এটা কেন করলে? তো তুই প্রমাণ দে। এটা আপনার অ্যানাদার ইয়ার কি আর কি। সেভেন সিস্টার্স বলে নিয়ে নিবে না কি করবে? দেশ কি ভালো চলেছে? পুলিশ থাকলে তো উনার হেলিকপ্টার করে যাইতেই হয় না রে ভাই। অনেকে আবার আপনারা খুবই অপছন্দ করেন। বাংলায় অবৈধন কোয়াতে আপনাদের এত সমস্যা হয়ে গেল, আমি বুঝি না কি কয়া যে কি হবে। I didn't know that. এইটা হইলে এক টিকেটে 3 ছবি হবে। খালিদ ভাই, বাংলা ভাষায় একটা নতুন বাগধারা যোগ হয়েছে, আপনি জানেন? বলেন তো কোনটা? না, যদি অবৈধন না, তার আগে আরেকটা আছে। কোনটা? হায় আল্লাহ খালিদ। হায় আল্লাহ খালিদ। আচ্ছা, এইগুলা নিয়ে আলাপ করবো, তার আগে একটু পরিচয় দিয়ে আসি। কথা চলুকের আজকের পর্বের অতিথি খালিদ মহিউদ্দিন, নিউ ইয়র্কের জনপ্রিয় বাংলা দৈনিক ঠিকানার প্রধান সম্পাদক। কথা হবে তার সাথে। খালিদ ভাই, তাহলে যদি অবৈধন শুরু করি। হ্যাঁ, প্লিজ 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 শুরু করেন। আপনার সাথে আমার দেখা হয়েছিল যেদিন, মানে এই অবৈধন যেখান থেকে এলো, আপনার সাথে দেখা হয়েছিল ইন্টারকন্টিনেন্টালের লবিতে, আমরা গল্প করতেছিলাম। মানে আমি ওই দিন একটা জিনিস ইন্টারেস্টিংলি খেয়াল করলাম, সেটা হচ্ছে ওখানে অনেক মানুষ আছে, ওইখানে হবু মন্ত্রীরা আছে, স্টার এমপিরা আছে, অনেক জার্নালিস্ট বিদেশিরা আছে, কিন্তু ওইখানে যারা ব্লগার ছিল, মোবাইল দিয়ে ব্লগ করে, সবাই আপনাকে ফলো করতেছিল। হ্যাঁ, মানে শুধু মোবাইল ব্লগ মানে আমার মনে হয় যে ওইখানে আমি অনেক বেশি, মানে মানুষজন আমার সাথে ছবি তুলছে। ব্লগারদের আমি ওইভাবে খেয়াল করিনি। পরে যখন রিলসগুলি আসছে, অনেক রিলস ব্লগার ছিল, অন্যান্য মিডিয়ার লোকেরাও ছিল, তারাও দেখলাম যে মানে আমি খেয়াল করতেছি না, কিন্তু আমি ক্যামেরায় এসে আমাকে স্টোরি করা হইতেছে। ইন্টারেস্টিং, এটা নিয়ে মানে একটা মিশ্র অনুভূতি আর কি। যে এনজয় করেন আপনি? মানে এইটা আসলে ঠিক আমি ওরকমভাবে বলবো না যে না আমার একদম ভালো লাগে না বা আমার অনেক খারাপ লাগে, কিন্তু এইটা সবসময় এনজয় করার মতো না। কারণ সমস্যাটা হচ্ছে যে আমি যখন জানি আমি ক্যামেরায় আসি, তখন আমার আচরণ একরকম হবে। আমি যখন জানি আমি ক্যামেরায় নাই, তখন আমার আচরণ আরেক রকম হবে। ধরেন একজন বয়স্ক লোক, ওই আমি গল্পটা বলি আর কি, গল্পটা বলার জন্য আমি একটু প্রিভিলেজড, কারণ মানুষজন হয়তো জানে যে আমি একটু বিদেশে থাকি। দেশে অনেকদিন পরে আসলে মানুষ যেমন মেহমানদারি করে, আমি কিছুটা মেহমানদারি পাইছি। তো কিছুটা মেহমানদারি পাইতে পাইতে তো হচ্ছে যেখানে সংবাদ ব্রিফিং, যেখানে প্রেস ব্রিফিং যেখানে হবে, তো সামনের টেবিলটাই লোকজন বললো যে এখানে আপনি বসবেন। কিন্তু আমি বসতে উদ্যোগ নিতে বিএনপির স্ট্যান্ডিং কমিটির যারা আছেন তারা এখানে বসলেন, কারণ তারা হচ্ছে স্টেজে যাবেন সবাই। তো স্টেজে যাবেন বলে তারা এখানে বসলেন। এখন ঘটনা হচ্ছে যে তাদের পক্ষে কিন্তু এই যে দাঁড়ায় থাকা, তারেক সাহেব আসার পরে বা তার একটু আগে আগে তাদেরকে স্টেজে ডাকা পর্যন্ত অতটুকু অপেক্ষা করার মতো শারীরিক সামর্থ্য তাদের অনেকের আসলে মানে হয়তো ছিল, বাট তারা তো সবাই বয়স্ক। নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, হ্যাঁ, মানে বয়স্কদের মধ্যে যাদের কথা আমি বলতেছি, যে তারা যারা ছিলেন তারা এখানে বসেছিলেন। এদিকে হয়েছে কি, আমি দাঁড়ায় আসি, তো তারা আমাকে দু একটা জায়গায় বসতে বলতেছে। তো আমি মনে করতেছি না থাক, ওনারা একটু বসুক, একটু পরে চলে যাবে, এটা 5-10 মিনিটের ব্যাপার। কিন্তু বিএনপির এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সালাউদ্দিন আহমেদের কাছে এটা একটু মানে একটু না, এটা তো সাংবাদিকদের জন্য ডাকা হয়েছে, আমরা কেন বসে থাকবো, এটা তার মনে হচ্ছিল। তো উনি যে বসে আছে, উনি হচ্ছে অনেকক্ষণ ধরে আমাকে বসতে বলতেছিল, কিন্তু আমি আসলে মানে বসতে চাইতেছিলাম না। কিন্তু ঘটনা হইতেছে যে উনি এক পর্যায়ে আমাকে ধইরা ওখানের মধ্যে বসায়। এখন আমি ওখানে না বসলে উনি দাঁড়ায় থাকবে, এটা হচ্ছে উনার কথা। তা আমি এখানে বসে খুবই অস্বস্তির মধ্যে পড়ছি। মানে প্রথম কথা, একটা চেয়ারের মধ্যে 2 জন পূর্ণবয়স্ক মানুষ ভাগাভাগি করে বসলে একটা কিছু অস্বস্তি তো হবেই। তো আমি অস্বস্তিতে পড়ছি। আমি তো অস্বস্তিতে পড়লে, বিব্রত হইলে, এইটা আমার চিরকালের একটা আর কি, যে আমি হাসি, আমার হাসি, আমি সবসময় খুশিতে হাসি, ব্যাপারটা এরকম না। তো আমি এরকম হাসতেছি, মাথা চুলকাইতেছি। মজার ব্যাপার হইলো এইটা একটা কন্টেন্ট হয়ে গেল। মানে ওইটা নিয়ে অনেকগুলো মানে ইভেন আমি যখন আপনার সঙ্গে গল্প করছিলাম, পরে আপনি পাশে আরেকজনের সাথে গল্প করছিলেন, আমি দেখছিলাম অনেকগুলো মোবাইল আপনাকে ফলো করছে পরদিন বিভিন্ন জায়গায়, এবং এগুলো মিলিয়ন ভিউ হচ্ছে। হ্যাঁ, মানে ফলো করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি এটা কন্টেন্ট করবেন, আরেকজনের মধ্যে থেকে এটা দিবেন, এটা এবং একবারের জন্য আমরা জিজ্ঞেস করবেন না, মানে একবারের জন্য আমরা জানতে চাইবেন না। একটা প্রশ্ন, এবং মানে আমি জানি না, নৈতিকতা তো আমি বুঝি না, মানে একটা মিনিমাম ভদ্রতা, মিনিমাম কার্টেসি তো একটা মানুষের থাকা উচিত, মিনিমাম ডিসেন্সি তো থাকা উচিত, ওইটা আমি। আর
হ্যাঁ বলো, আপনি যেটা না না বলতে বলেন চাইছেন। বলেন। আপনাকে নিয়ে ট্রল হয়, মিম হয়, এই যে বলছিলাম হায়াল্লা খালিদ, আমি অনেককে বলতে শুনি হায়াল্লা খালিদ না না ফেসবুকে। কিন্তু এটা কিন্তু একটা বেসিক হায়াল্লা খালিদ কিন্তু আপনি আমাকে বলেন নাই, না না বলছে আসিফ নজরুল, আমি বলি ট্রলটা আমারই নিয়ে হচ্ছে না কিন্তু হায়াল্লা খালিদ বলা হচ্ছে এটা হচ্ছে একটা বেসিক মিস্টেক। হায়াল্লা খালিদ কিন্তু বলা হয় আসিফ নজরুলের। না, এটা বলতে নাথিং খালেদ তো ইয়েটার মধ্যে না না মা থাকলে এটা আমাকে বলা হয় না তো। ধরেন আপনার নাম ধরে কাউরে বলা হইলো যে আমি জানি না মানে ওই এরকম হায়াল্লা আহরার আসিফ ভাই যদি এইটা হায়াল্লা খালেদা বলে এটা বলতেন, এটা আপনারা ট্রল করে না, এটা হলো তাকে ট্রল করতে করতে এবং এটা একটা মজা। হ্যাঁ, মানে অনেক এবং এই মজা কোন লেভেল পর্যন্ত গেছে, আসিফ ভাইয়ের মাথায় এটা কোন লেভেল পর্যন্ত এটা ঢুকছে। আসিফ ভাই ওই দিন তৃতীয় মাত্রায় গিয়া জিল্লুর ভাইরে বলছে যে আচ্ছা খালেদ শোনেন। আচ্ছা খালেদ মানে যদি অভয় দেন, এটাও তো এখন এটা অনেক, যদি অভয় দেন এটাও কিন্তু হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন, বা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যদি খেয়াল করেন তাদেরকেও আমি অসংখ্যবার বলছি যদি বেয়াদবি না নেন, যদি অনুমতি দেন, আমার হিসাবে এটা প্লিজের বাংলা। যদি অভয় দেন বলে যদি আমি ওর অভয়ের জন্য ওয়েট করতাম, নডের জন্য ওয়েট করতাম, তাহলে বলা হয়তো যে আমি তার নডের জন্য ওয়েট করছি। দিস ইজ লাইক আমার এটা কথা বলার মানে যদি অভয় দেন তাহলে 200 আসন পাইতে কি আপনার ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা আমি এক নিঃশ্বাসে এটার মধ্যে আমি বলছি, এবং এইটা আমি আরও 100 লোকের লোকে বলছি সিরিয়াসলি। এই হাসাদ আবদুল্লাহ, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এদের সঙ্গে তো বলছি। আমি আসলে আমার স্টুডেন্টদেরও বলি যদি বেয়াদবি না নেন একটা কথা বলি। বাট আমার অবজারভেশন হচ্ছে দ্য কোশ্চেন ইউ আস্ক, দ্যাট ওয়াজ দ্য আলটিমেট কোশ্চেন, যে কোশ্চেনটা কেউ করে নাই, সেটা হচ্ছে আমার অবজারভেশন। এবং আমি পরে এটা নিয়ে নানা সবগুলি কেউ কিন্তু অনেকেই এইটাও লিখেছে, সবগুলি পত্রপত্রিকা, সবগুলি গণমাধ্যম এই প্রশ্নটাকে নিয়ে রিপোর্ট করছে। সবগুলি পত্রপত্রিকা গণমাধ্যম মুহূর্তের মধ্যে এটা রিপোর্ট করে ফেলছে। পরে বলা হলো যে এরকম একটা ফালতু প্রশ্ন কেন করলো, এই প্রশ্নটা নাকি যথেষ্ট পরিমাণে প্রশ্ন হয় না। আমি দেখছি আমার বন্ধুবান্ধবরাও, আমি বলি কি আমার বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে আমি বলি কি, দেখেন সাংবাদিকতা আমি করি হইল 28 বছর। আমি একটু ম্যাচিউরড হয়ে সাংবাদিকতা আসছি, আমি কিন্তু স্টুডেন্ট জার্নালিজম করি নাই। আমি পুরোপুরি মাস্টার্স পাস করে মাস্টার্সের রেজাল্ট যেদিন হয়েছে সেই দিন আমি পত্রিকাতে বা গণমাধ্যমে বিসিএসও তো দিছিলেন না, বিসিএস দিয়েছিলাম, সেই কথা আমি আসতেছি না। এখন ঘটনা হতেছে যে আমি সাংবাদিকতাকে যদ্দূর আমি বুঝি, যদ্দূর আমার সামর্থ্য, ওদ্দূর দিয়ে আমি করতে চাই। আপনারা বলছেন প্রশ্ন ভালো হয় নাই, সাংবাদিকতা ভালো হয় নাই, আই ক্যান টেক ইট। কিন্তু যারা বলছেন যে এইটার মধ্যে থেকে অমুক জায়গায় মানে এটা তোষামদি বা অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু নেওয়ার, আমি 1 মিনিটে বলি, শেখ হাসিনাকে আমি যখন প্রশ্ন করছিলাম না 2015 সালে, ওইটাও অ্যাপারেন্টলি স্টুপিড কোশ্চেনই ছিল। কারণ কোন একটা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে কি আপনি শেখ হাসিনার শাড়ির প্রশংসা করেছিলেন? সেটা 2012 সালে আমি বলি, সেগুলিও 2012 সালেরটা বলার আগে আমি 2015 সালেরটা বলি। 2015 সালে 3 দিন পরে মেয়র ইলেকশন, ঠিক আছে, 3 দিন পরে মেয়র ইলেকশন। সেই মেয়র ইলেকশনটার আগে আমরা খবর পাইতেছিলাম যে এইবার গণমাধ্যমের টুটি চাপা ধরা হবে, ঠিক ইলেকশনটা করতে হবে না, কারণ আনিসুল হকরে জিতে আনা জরুরি। আনিসুল হকের এগেনস্টে ছিলেন তাবিত আউয়াল, ছিলেন মাহিবি চৌধুরী, ছিলেন হচ্ছে জোনায়েদ সাকি, এবং সেটা আনিসুল হকের জন্য একটা টাফ ইলেকশন হতে পারতো, কিন্তু এটা মিডিয়াতে এরকম করা হবে। তখন আমি গণভবনে যখন এই সংবাদ সম্মেলনটা হইতেছে, তখন আমারে লাকিলি মাইকটা দিছে, আমি ওনাকে বলতেছিলাম যে আমরা তো এতদিন খুব ভালো সাংবাদিকতা করলাম, খুব ফ্রি ছিলাম, এই ছিলাম সেই ছিলাম, কিন্তু আমরা ভবিষ্যতে এটা থাকবো কিনা। মজার ব্যাপার হইল উনি এটা প্রথমে এটা বোঝে নাই, তারপরে যখন বুঝছে ভবিষ্যৎ মানে কি, আপনি কি করছেন এটা করতে পারবেন না, তখন আমি বলছিলাম না 3 দিন পরের ভবিষ্যতে থাকবো কিনা। দেন উনি রিয়েলাইজ করে উনি এটাতে রাগ হয়ে গেছে। 10 মিনিট 20 মিনিট ধরে আমাকে বকাবকি করছে, এরকম করে বলছে আপনি যে আমাদের লোক পাইলে পেঁচায় ধরেন, তাও কিন্তু আমি দেখি এগুলি বলছে। এগুলি বলার ফলে হয়েছে কি, ওই মোমেন্টে আমার এটা খুব সাধারণ প্রশ্নের জন্য আমি হিরোতে পরিণত হয়েছি এটা, এবং এই এই হিরোজম বেশ কিছুদিন ছিল। তারেক রহমানের ক্ষেত্রে হয়েছে কি, হি হ্যান্ডেল দি কোশ্চেন ভেরি ওয়েল। এখন মানে মারাত্মক
ক্যান্সার করছে, আর আমার যেহেতু ব্যাক অ্যান্ড ফোর্থ করা নাই সেই জন্য হচ্ছে যে মনে হয়েছে যে সে খুব ভালো ছিল, বাট মানে তার ভালো অ্যান্সার করার দায় তো আমার না। এখন আমার কোশ্চেনটা খারাপ হয়েছে এটা আমার সামর্থ্য হবে। আর 2012 সাংবাদিকতায় কি খারাপ প্রশ্ন ভালো প্রশ্ন কোনো কিছু আছে? না থাকলেও হয়তো অনেকে এটা গ্রেডিং করতে পারে। 2012 কথা যেটা আপনি বলতেছিলেন, 2012-তে পাটের জিন কোড আবিষ্কার করা হয়েছিল, ওটা জন্য একটা সংবাদ সম্মেলন ছিল, সব টেলিভিশনের যারা হেড ছিলেন, হেড অফ নিউজ ছিলেন, তাদেরকে দাওয়াত দিয়ে এটার মধ্যে এটা করা হয়েছিল। তো আমি ওইটাকে বলছিলাম যে আপনাকে শাড়ি পরে সুন্দর লাগছে, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। সেই প্রশ্নের জবাবটা হচ্ছে এরকম, বিএনপি আসলে কি একটা ভালো ইলেকশন দিবে? তখন জিনিসটা হলো মাত্র উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতেছে 2013 এখানে। তো আমি বলছি যে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসলে কি কোনোদিন একটা ভালো ইলেকশন দিবে? তুমি তো খুব খুশি যে প্রশ্ন পায়, কারণ এই প্রশ্নতে উনি খুব খুশি, না বিএনপি তো খুব দুষ্ট দল, ওরা কি কোনোদিন ভালো ইলেকশন দিবে? আমি তখন বলছি যে তাইলে এই কারণেই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার, কারণ আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না। তো আমি এটার কথা ভুলে গেছিলাম, মাসুদ কামাল ভাই একটা স্ট্যাটাস দিয়া এটার কথা আবার আমাকে মনে করে স্যার। না, আমি শাড়িটা আমি মাসুদ ভাইয়ের স্ট্যাটাস দেখিনি, কিন্তু আমার এটা মনে আছে, কারণ ওই প্রেস কনফারেন্সটা আমি লাইভ দেখছিলাম। যে মানে আমার মনে প্রশ্ন আসছিল যে ওই সময় লাইভ যাইতো, আমার যদ্দূর মনে পড়ে। আমার মনে হয় না লাইভ বা পরেও আমার মনে হয় না প্রশ্ন লাইভ গেছে, পরেও দেখতে পারি। না তখন এটা লাইভ ছিল না। এই লাইভ সংবাদ সম্মেলনের লাইভ নামের এই অসভ্যতা শুরু হয়েছে হচ্ছে যে কোনো কিছু লাইভ নিয়ে, যে এইসব জিনিস এগুলি অনেক পরে শুরু হয়েছে। লাইভ কেন অসভ্যতা? এইসব জিনিসটা লাইভ, আপনি মনে করেন আপনি লাইভ করবেন, হ্যাঁ আপনি লাইভ করবেন, লাইভ করার ক্ষেত্রে তো আপনার যুক্তি থাকতে হবে যে এটা হচ্ছে একটা গ্রাউন্ড ব্রেকিং কথা। যেমন ধরেন নতুন সরকার ক্ষমতা আসলো, পুরনো সরকার চলে যাচ্ছে, নতুন এটার মধ্যে একটা প্রেস কনফারেন্স, ঠিক আছে, কিন্তু এই প্রেস কনফারেন্স আপনি রিপোর্টাররা রিপোর্ট করবে, প্রেস কনফারেন্সটা আপনি লাইভ কেন করবেন? মানে যদি না আপনার টিভিটাই এমন হয় যেখানে যান এখানে আপনি একটা খালি লাইভ করেন। আমার কাছে মনে হয় যে এটা মানে অসভ্যতা মানে মানে একটা স্ট্রং ওয়ার্ড, কিন্তু আমরা এখন আসলে লাইভ করতে করতে, এটা তো হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সও লাইভ, হোয়াইট হাউসের প্রেস কনফারেন্স লাইভ, আবার অনেকে লাইভ করেও না। আপনি দেখবেন যে সিএনএন হোয়াইট হাউসের প্রত্যেকটা প্রেস কনফারেন্স লাইভ করেন। আমি তো বলতেছি না যে হোয়াইট হাউসের প্রেস কনফারেন্স লাইভ করা যাবে না, আমি তো বলতেছি না যে গণভবনের প্রেস কনফারেন্স লাইভ করা যাবে না, আমি বলতেছি গণভবনের প্রেস কনফারেন্স লাইভ করতেই হবে, এটা হইতে পারে না। আচ্ছা, মানে এটা হইতে পারে না, ব্যাপারটাকে এইভাবে দেখা যায়, এটা হইতে পারে না, আগ্রহ আছে এগুলো না, কোনো এক ফোঁটাও আগ্রহ নাই, এক ফোঁটাও আগ্রহ নাই। শেখ হাসিনা পরে দিয়ে গিয়ে এটা এরকম ছিল, শেখ হাসিনা যেখানে গিয়ে কথা বলতো খবর টবর ভাইঙ্গা সেখানে চলে যেত। আমি এইটা পরীক্ষা করে দেখছিলাম একবার, আমাদের টেলিভিশনের দেয়ালের মধ্যে হচ্ছে যে 16টা টেলিভিশন এখানে দেখা যাচ্ছিল, 16টা টেলিভিশনে শেখ হাসিনা লাইভ। আমি তখন করলাম যে না এটা ভাঙো, এটা ভাঙা, এখন এর মধ্যে কী দিবেন? আমি বললাম যে আমি ঢুকবো, যাও। তো এটা একটা বিচিত্র ছবি হয়েছিল, এটা আপনাকে পরে দেখাবো না। 16টা টেলিভিশন হচ্ছে শেখ হাসিনা, আপনি হ্যাঁ সেম জায়গার মধ্যে শুধু একটা আমার টেলিভিশনে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যেটা ছিল সেটাতে আমি বলি মানুষের বিন্দুমাত্র আগ্রহ নাই। এখন তারেক সাহেবের নিয়ে আগ্রহ আছে প্রধানমন্ত্রী, কিন্তু আপনি কি মনে করেন আর 2 সপ্তাহ আর 3 সপ্তাহ পরে তারেক সাহেব যেইখানে যাবে, যা বক্তৃতা দিবে, সব লাইভ শোনার ব্যাপারে মানুষ আগ্রহ আছে? ইউনূস সাহেবের, হ্যাঁ, তো ওইটা আপনি কেন লাইভ দেখাবেন? ওইটা আপনি লাইভ দেখানো হচ্ছে যে আপনি, কিন্তু দ্যাট ভেরি প্রেস কনফারেন্স ওইটা লাইভ দেখানো তো ঠিক ছিল, ফার্স্ট প্রেস কনফারেন্স তারেক। না সেটা তো আমি বলতেছি, সেটা তো অবশ্যই সরকার পরিবর্তন হয়েছে, প্রথম প্রেস কনফারেন্স লাইভ দিব। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি আসলে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কপচে হয়েছে, এটা নিয়ে আমি অনেক আলোচনা আপনার সাথে অন্য বিষয় নিয়ে আলাপ আছে। আমি জাস্ট একটা জিনিস এই ইস্যুতে, দিস ওয়াজ অ্যাবাউট ইউর বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আরশাদ মাহমুদ উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন। আরশাদ ভাই লিখছেন যে আপনার সবকিছু ভালো ছিল, তো আপনার বডি ল্যাঙ্গুয়েজটা তিনি লাইক করেন নাই, এবং আপনার ওই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বিগলিত ভাব, যেটা মানে দ্যাট ওয়াজ জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ, নট অ্যাবাউট ইউর ওয়ার্ডস। প্রথম কথা হচ্ছে আরশাদ ভাই আর সবকিছু ভালো ছিল এটা বলে নাই। আরশাদ ভাই বলছে প্রশ্নটাও খারাপ ছিল, আমি তো বললাম এটা আমি মানতে রাজি আছি। আমি অ্যাকসেপ্ট করি যে প্রশ্নটা ভালো ছিল। না আরশাদ ভাই, সেই জন্য আপনি যে বললেন যে আরশাদ ভাই বলছে যে প্রশ্ন ভালো ছিল, আরশাদ ভাই প্রশ্ন খারাপ হয়েছে এটা বলছে, প্রশ্ন খারাপ হয়েছে, এটা নিয়ে কেন জিজ্ঞেস করবে, এই প্রশ্নের উত্তরে কি নানা রকম কথা আছে, যে এই প্রশ্নের উত্তরে কি কেউ বলবে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং করছি, কিন্তু কিছু প্রশ্ন ইতিহাসের খাতিরে কইরা রাখতে হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার সাথে কিন্তু জামায়াতের আমিরের কথা হয়েছে কালকে বা পরশু, কালকে জামায়াতের আমির কিন্তু আমাকে বলছে যে আপনি যে এই প্রশ্নটা করছেন এর জন্য আমাদের পুরো দলের পক্ষে আপনি আমার সাথে ধন্যবাদ দেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে কইলাম যে তারপরে তো আমি হাইসা আমি নাকি এই করছি, তাহলে আর কী করবেন আপনি আমার কাছে হাইসা একটা হাসি দিয়ে যায়, তা মানে দ্যাট ওয়াজ দি আমার সাথে কিন্তু পলিটিক্যাল লিডারদের বলেন, পলিটিক্যাল পার্টিদের বলেন, এইগুলি কোনো কিছুর সাথে আমি এটার খুব আলাদা করে কিছু দেখি না। বডি ল্যাঙ্গুয়েজের কথা উনি যেটা বলতেছে এটা বিগলিত, আমি এটা আমি বলবো না যে তারেক সাহেব প্রথমবারের মতো প্রেস ব্রিফ করতেছে, যেটার মধ্যে হচ্ছে যে তার প্রেস সাংবাদিকদের প্রশ্ন নেয়ার ব্যাপারেও এটা আসলে আমাকে সে প্রশ্ন নিবে এই কথা বলে দাওয়াত দেয় নাই। সে বলছে যে আমি তোমারে ব্রিফ করব, কারণ ওই জিনিসটার নাম সে প্রেস কনফারেন্সই বলে নাই, সে বলছে এটা প্রেস ব্রিফিং। সেইখানে সে আমার কোশ্চেনটা করার পরে তিনি এখনও চেয়ারে বসেন নাই, তারে আমি যখন এই ভোটের ইঞ্জিনিয়ারিং নিয়ে
প্রশ্ন করলাম, এটা তার জন্য যাতে বিব্রত, কিন্তু আবার প্লাস উনি যাতে এটা মনে না করে যে আমি তার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে, ব্যক্তিগত শত্রুতা আছে, সেই জন্য আমি একটু হাসতে চাইছি। পরে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি আবার আমাকে অনেক দিন ধরে খুবই ভালো টালো বাসেন, আমার সম্পর্কে ভালো ভালো কথা বলেন, এখন উনি তো একটু বিব্রত হয়েছেন এবং উনি মনে করছেন যে এই প্রশ্নটা তাকে অফ দ্য হুক করতে পারে। প্রথমবারের মতো প্রেস কনফারেন্স আইসাই নতুন প্রধানমন্ত্রী তাকে হইতে যাচ্ছে যিনি, তাকে একটু অফ দ্য হুক করতে পারেন, সেই জন্য উনি বিব্রত হয়ে, উনার বিব্রত ভাবটা উনি লুকাইতে পারেন নাই, বিব্রত হয়ে উনি এক ধরনের হাত দিয়ে এক ধরনের জেস্চার করতেছিলেন, ওইটা দেখে আমার আরও বেশি হাসি পাইছিল। এখন ঘটনা দিচ্ছে যে আপনি একটা ভিডিও চিত্রের মধ্যে থেকে ওইটার মধ্যে কাইটা আমি হাসতে হাসতে নুয়ে যাচ্ছি এবং সেই নুয়ে যাওয়াটার আপনি বিগলিত ভাব দেখতেছেন এবং এইটার মধ্যে আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছেন। আমি আসাদ ভাইয়ের সাথে বডি ল্যাঙ্গুয়েজ বিষয়ক আলাদা আলাপ করতে রাজি আছি, বাট এটা আমি করবো না। আমার কাছে মনে হয় যে আসাদ ভাই যেটা বলছে এটা যদি মনে হয় যে আমি বিগলিত হয়েছি। কিন্তু আমার এই ইস্যুতে প্রধান প্রশ্ন হচ্ছে আপনি প্রশ্নটা কেন করেছিলেন, মানে আপনার মানে ক্লুটা কি? আসলে সবাই বলতেছে ইলেকশনটা ভালো হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার, শান্তিপূর্ণ। দ্যাট ইজ নট অ্যাবাউট ক্লু। আপনি খেয়াল করেন, তারেক সাহেব কনসিস্টেন্টলি বইলা আসছিলেন যে ইলেকশনটা এবার অনেক কঠিন হবে। ওকে, ইলেকশনটা এবার কঠিন হবে, আমাদের এমন অনেক কিছু মেজার নিতে হবে যেটা আমরা এর আগে কখনো এরকম ভাবি নাই। নানা ধাপে ধাপে কথাগুলি যদি আমি প্যারাফ্রেজ করে যোগ করি, এই অবস্থার মধ্যে আমরা দেখলাম অ্যাপারেন্টলি ইলেকশনটা কঠিন হয় নাই। দ্যাট ইজ লাইক 2/3 বেশি আসন নিয়ে ফলের দিক দিয়ে সবকিছু তো অ্যান্টিসিপেটেডই ছিল, মানে আগে মানুষ যেসব আলোচনা করেছে সেই সব ঘটনা। আমি তারেক সাহেবের কথা বলতেছি। আচ্ছা, তারেক সাহেব বলছে যে এটা কঠিন হবে, আমি মানুষের কথা বলতেছি না, আমি নিজে জানতাম এটা সহজ হবে, ধরে নেন। কিন্তু তারেক সাহেব বলছে এটা কঠিন হবে। এখন এটা যে কঠিন হইল না, এইটার পিছনে কি কারণ? আচ্ছা, এটার পিছনে কি কারণ? এইটা করতে গিয়ে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা আপনি খেয়াল করেন। উনি কিছু ক্যাচ, আমার যদি আরেকটা প্রশ্ন করতে দিত তাহলে কিন্তু এই প্রশ্ন কিন্তু, এই উত্তর কিন্তু এত সহজ থাকতো না। এই উত্তরের মধ্যে অন্তত 3টা এরকম জায়গা আছে যে জায়গার মধ্যে থেকে আমি উনাকে বিপদে ফেলতে পারতাম। কিন্তু প্রেস ব্রিফিং যেহেতু এরকম যে আপনার কাছে আর কোশ্চেন, আরেকটা কাউন্টার কোশ্চেন করার সুযোগ আসে না। আমার সুযোগ পেলে কি প্রশ্নটা করতে না, সেটা কারণ আমি আশায় আছি যে উনি আমাকে একটা ইন্টারভিউ দিবেন, আরেকবার ইন্টারভিউ দিবেন, দেন আমি তাকে আবারও এই জিনিস বলবো, আবারও যদি ওই জিনিস উনি বলে দেন আমি আপনাকে বলবো, আমি উনাকেই বলবো যে এটা আমি আসলে কি 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 মাইন্ডের মধ্যে দিয়ে তিনি এটা লে করছে। কিন্তু আপাতত এইটা হচ্ছে যে বেস্ট পসিবল অ্যান্সার। উনি খুবই চমৎকার অ্যান্সার দিছে এবং খুবই ভালো হ্যান্ডেল করছে। আমার প্রশ্নটার থেকে তার উত্তরটা অনেকাংশে ভালো হয়েছে। আর আপনি যদি ক্লুর কথা জিজ্ঞেস করেন, এটা কোনো ক্লুর ক্ষেত্রে আমি এটা জিজ্ঞেস করি না। আমি কোনো দিন আহরার আপনাদের মতো কোনো দিন আমি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলাম না, অ্যাডভান্স জার্নালিস্ট ছিলাম না। আমি শুধু সারফেস নিয়ে বিবেচনা করি। আমার উপরে যেটা আছে আমার শুধু সারফেস হচ্ছে আমার কারবার। তারেক সাহেবই বলছে ইলেকশন কঠিন হবে, কয়েকদিন আগে পর্যন্ত বলছে। এই ইলেকশনের জন্য তিনি আলাদা রকম মেজার নেবেন এটা বলছেন। এই ইলেকশনের জন্য তিনি কিভাবে কি করবেন, স্ট্র্যাটেজি অন্যরকম হবে, সবাইকে সাবধান হইতে বলছেন, একবার দুইবার না অনেকবার। আমরা ফল দেখলাম যে এটা হয়েছে। তাহলে মানে হয়তো বা উনার স্ট্র্যাটেজি কাজ করছে, অথবা কোনো না একটা কোনো কিছু কাজ করছে, অথবা কোনো না কোনো কিছু এটা পরিকল্পনা করে এটা করছে, কিছু একটা করছে। তো আপনার এই ব্যাখ্যায় শুনে আমার ইঞ্জিনিয়ারিং শব্দটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শব্দটা তো নেগেটিভ। আমি বাংলাদেশের প্রেক্ষাপট বা অন্য কোনো জায়গায় নেগেটিভ বা পজিটিভ এটা আমি বিবেচনা করি নাই। আমি উনাকে প্রশ্নটা করার সময় আমার খেয়াল ছিল হচ্ছে এই কথাটা আলোচনায় আসে, ঠিক আছে, এই কথাটা তার বিরোধী দল তার বিরুদ্ধে এই অভিযোগটা করতেছে। এখন আমি এটা কইতে পারতাম যে আপনার বিরোধী দল বলতেছে এইটা, এবং না হাসতে পারতাম। যদি আমি না হাসতাম, এটা না কইতাম, তাতেই বাংলাদেশের সাংবাদিকতা খুব ভালো জায়গায় থাকতো। আর আমি এটা বলে বাংলাদেশ সাংবাদিকতা ধসাই দিছি, এইটা একটু এটা একটু চিন্তা করা আমার জন্য একটু কষ্ট কল্পনা আর কি। আচ্ছা, একটা নতুন পত্রিকার সম্পাদক ডেইলি ওয়াদা, যিনি কয়দিন আগে প্রেস সেক্রেটারি ছিলেন, শফিক ভাই, উনি কিছুদিন আগে বলেছিলেন যে গত 18 মাসে বাংলাদেশের সাংবাদিকতা সবচেয়ে মুক্ত, স্বাধীন, উপভোগ্য ছিল আর কি। ব্যাপারটা কি আসলে তাই ছিল? আমি না শফিক ভাইয়ের বুঝতে পারি না। শফিক ভাই তো বুদ্ধিশুদ্ধি মানে অনেক বেশি, কিন্তু বুঝতে পারি না। প্রথম কথা হলো, শফিক ভাই একটা ভিডিও দিল, উনি আর লুৎফি সিদ্দিকীর একটা ছবি, পিছনে সিঙ্গাপুর, দেখেই মনে হলো যে ছবিটার মধ্যে এটা সুপার ইম্পোজ করা, এবং লিখলো যে আমি সিঙ্গাপুরে চলে আসছি ফাইনালি গিয়া। আচ্ছা, আমি একটু কারেক্ট করি, এটা শুধু শফিক ভাই বলেনি, সৈয়দ রাজিউন হাসানও বলেছেন এবং অন্যরাও বলেছেন যে মানে বাংলাদেশে, আমি আসলে
ঠিক এটা শফিক ভাইয়ের ব্যক্তিগত মত হিসেবে না, আমি জাস্ট রেফারেন্স। না না আমি বুঝছি, আমি শফিক ভাইয়ের কথাটা বলি। শফিক ভাই এরকম একটা ফেসবুকে একটা ছবি দিল, আপনি দেখছেন কিনা? হ্যাঁ। যে সিঙ্গাপুরে। তো আমাকে খুবই শফিক ভাইরে বা গত সরকারের পছন্দ করে এরকম একজন আমার একটা বড় ভাই, সে খুবই উদ্বিগ্ন হয়ে বলল, সত্যি সত্যি শফিক সাহেব চলে গেছে সিঙ্গাপুর, ওনাকে চলে যেতে হয়েছে। আমি কই ভাই না, এটা তো ছবি। উনি উনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এইটা একটা মজা। আমি তারপরে দৈনিক ওয়াদে আবার উনি অনেক ইংরেজি বাংলা লেখে, তো অত পড়ালেখা আমার মানে ধৈর্য ধরে না। তারপর আমি এটা পড়লাম, পড়ে আমি প্রথমে মনে করছি ফান। আমিও ফান মনে করি। আমি তো ফান মনে করি। শফিক ভাই এটা কি আরেকটা ইয়ার কি না, এই জন্য আমি এসে লেখা গেছে এটা সিরিয়াস। এই জন্য আপনার আমি জিজ্ঞেস করতেছিলাম যে সত্যি সত্যি ডেলি ওয়াদা বলে কিছু আছে, এবং ডেলি ওয়াদা মানে সেটাই। আমি কালকে এটা দেখে আমিও একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি যে এরকম ডেইলি ওয়াদা কি সত্যি একটা পত্রিকা আসতেছে শফিক ভাই, নাকি এটা আপনার অ্যানাদার ইয়ারকি আর কি, মানে যেহেতু ইয়ারকি গুলোর কথা বললেন, তো উনি নিজেই নিচে এসে লিখেছেন, ওইটার কমেন্টে আনসার দিয়েছেন, না এটা সিরিয়াস, সত্যি এরকম পত্রিকার সম্পাদক আমি হয়েছি। না, গুড, পত্রিকা সম্পাদক উনি হন। আমার কাছে মনে হয় যে পত্রিকার অনেক সম্পাদক। তবে রিজনা আপার সর্বশেষ এটা রিজনা আপাই বলছে। রিজনা আপার এই কথার সাথে আমি আসলে একমত না যে এই সরকারের আমলে মানে কোথায় কোথায় ফেল করেছে আসলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে। না কোথায় কোথায় মত প্রকাশের স্বাধীনতা কেউ কারো নিশ্চিত করতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা কেউ কারো নিশ্চিত করতে দেয় না। আমেরিকাতেও আইসা তুমি ফেক মিডিয়া, তুমি এটা বলছো কেন, তুমি এটা বলছো কেন, এটা বলতে টলতে থাকে। ওগুলি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা কেউ কাউরে দেয় না। এটা একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েই যাইতে হয়। খালি দেখতে হয় কোন সরকার বেশি খারাপ। এখন আমি এই কথার সাথে একমত যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আয়শা যে বলছে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন, কিন্তু প্রাণ খুলে সমালোচনা করা যায় নাই। যেখানে আমি জানি না কোন জায়গায় ঝামেলা হয়েছে। আপনি যেখানে সমালোচনা করছেন সেখানে আপনি তো হয় আপনার উপরে মব ঝাঁপায় পড়ছে, নাইলে প্রেস উইং এর লোকজন শফিক ভাই হচ্ছে আপনাকে, শফিক তো নুরুল কবির ভাইরেও মিথ্যাবাদী বলতে ছাড়ে নাই, এবং খুব ব্লাড। এখন নুরুল কবির ভাই মিথ্যাবাদী, উনি যেরকম করে ইয়াতে বলছে আমি জানি না, মানে এখন এরকম করে পদে থাইকা চেয়ারে থেকে এরকম করে বলা যায় কি না। নুরুল কবির ভাই কি বলছে? নুরুল কবির ভাই বলছে যে আমি সরকারের মধ্যে দেখছি যে এই প্রথম আলো রেলসা যখন পুরে, তখন হচ্ছে যে ওদের মধ্যে থেকে এই তাড়াতাড়ি করে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের মধ্যে কেউ গা করে নাই, কেউ আমাকে পরে বলা হয়েছে যে কেউ নাকি একটু ডিলে করছে, এরকম কি জানি একটা বলছে। শফিক ভাই বলছে আপনাকে প্রমাণ দিতে হবে, আপনি এটা কেন করলেন? তো তুই প্রমাণ দে। শফিক ভাই আপনি প্রমাণ দেন। আপনি কি লিখে দেরি করে পাঠালেন? একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে কতক্ষণ সময় লাগে? এর আগে এমন তো না যে আপনি এটার মধ্যে থেকে আর কোনো বাড়িঘর আপনি পুরান নাই, বাড়িঘর পুরানোর সময় আপনি চুপ করে থাকেন নাই। নিউজের সম্পাদক আমার মনে আছে, আমি ওই ইয়েটাতে ছিলাম, ওইটা রেডিসনে ছিল, উনি বলেছিলেন যে মানে সরকার এটা করতে দিয়েছে, এরকম একটা কথা। হ্যাঁ এক্স্যাক্টলি। এই জন্য জ্ঞানী লোকের সাথে কথা কওয়া আরামের। আমার মনে ছিল না এই এক্স্যাক্টলি এটা সরকার এটা করতে দিয়েছে। আর শফিক ভাই এমন করতে দিয়েছে তো কমই আমরা যারা বাইরে আসি, আমরা যখন কোনো কিছু সব কিছুর জন্য সরকারের আমরা দায়ী করবো না, মানে যে রেসপন্সিবল তারই তো আমরা দায়ী করবো। ও যদি সময় মতো না যেতে পারে, ওর গাড়ি যদি সময় মতো না যায়, আমরা তো কমই যে এটা করতে দিছে। এটার জন্য সরকার করতে দিয়েছে এই কথাটা, বা এরকম ভাবে কবির ভাইরে যেভাবে শফিক ভাই বলছেন, মানে সেইটা আমি একটু লাইক করি না। যাই হোক, তিনি এখন ডেইলি ওয়াদা করতেছেন। দেখি আমি প্রথম কিছুদিন অন্তত শফিক ভাইয়ের কাগজটা অন্তত 2 দিন তো আমি আগ্রহ নিয়ে দেখবই যে এটা আসলে কি করে। নিশ্চয়ই ভালো কিছু হবে। আচ্ছা, এরপর 18 মাসের সরকার চলে গেল, কালকে কার্যত নতুন সরকার দায়িত্ব নিল, এবং সরকারের নতুন যে মন্ত্রী তিনি কার্যত করতেছেন কেন বুঝি না। আপনাকে পরশুদিন তারা শপথ নিয়েছে, তো তারা অফিস করা শুরু করছে গতকালকে, সেই জন্য বললাম আর কি। যেদিন থেকে অফিস শুরু করছে সেদিন, তো কালকে তারা অফিসে গেছেন, কালকেই কার্যত শব্দটা হয়তো আমি জানি না, মানে আমি ধরেন বাংলা ইংরেজিতে প্লিজ কইলে কোনো সমস্যা নাই, প্লিজের বাংলায় যদি অনুগ্রহ করিয়া, আর বাংলায় অবৈধন কোয়াতে আপনাদের এত সমস্যা হয়ে গেল, আমি বুঝি না কি কয়া যে কি হবে। জান বলেন না যেটা হয়েছে। না ঠিক আছে, আমার কোনো সমস্যা ছিল না, এটা জাতির সমস্যা। জাতির তো সরকার যখন অফিস করা শুরু করেছে, কালকে তথ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারা কাজ করবেন। কালকেই 2টা ঘটনা সামনে এসছে। একজন হচ্ছে বাসসের প্রধান, তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন মব হামলা করে তারা বের করে দেওয়ার চেষ্টা হয়েছে। আরেকটা হচ্ছে এখন টিভির একটা ঘটনা, সেখানে
আমি জানি না এটা কতটা আসল খবর কি আছে, এখনো আমরা নিজেরাও এটা ইনভেস্টিগেট করছি, কিন্তু যেটা খবর বেরিয়েছে যে 4 জন সাংবাদিকের চাকরিচ্যুত হওয়ার একটা হুমকি তৈরি হয়েছে, অথবা তাদেরকে শোকজ করা হয়েছে, অথবা তাদের দারোয়ানকে বলে দেওয়া হয়েছে ওরা যেন ঢুকতে না পারে। তো মানে এই যে এটা একটা পরিস্থিতি, আসলে এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করেন বা এটা বার্তাটা কি দেয়? আচ্ছা, প্রথম কথা হলো যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যে নতুন তথ্যমন্ত্রী হচ্ছে জহিরুদ্দিন স্বপন ভাই, উনি খুবই সজ্জন মানুষ, আমাদের সবারই খুব ঘনিষ্ঠ, কারণ আমরা বহুবার বহু কিছুতে স্বপন ভাইয়ের সাথে আমাদের কোট করা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তিনি আধুনিক মননের মানুষ। আমি তার কাছ থেকে বলি, ভাই আপনি কিচ্ছু করেন না, দয়া করে স্বাধীনতা আপনি নিশ্চিত করতে হবে না, আপনি খালি এই কথায় কথায় খেয়াল করেন না যে আপনি কে কী করলো আর গায়ের মধ্যে সেট করে পড়েন না। স্বাধীনতা আপনি নিশ্চিত করতে হবে না, কেউ কোনো কারো স্বাধীনতা নিশ্চিত করতে পারে না। মানে আমি আপনার স্বাধীনতা দিলাম, এগুলি হচ্ছে যে সেই স্লেভ যুগের কথা। মনিবরা এগুলিরে বললো যে আমি তোকে স্বাধীন করে দিলাম, আমি তোকে আজাদ করে দিলাম, এগুলি হবে না। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সেইটা যখন আপনি বলেন তখন আমার কাছে মনে হয় যে আপনি সেই কলোনিয়াল মাইন্ডসেট আপনার এখনও আছে, যে আপনি আমার দিলেন, ভাই আপনার দেয়াটা আর কিছু নাই, আমি যেটা বলবো এটার মধ্যে আপনি পানি ঢেলেন না, তৈরি হইলো যদি না আমি কোনো এরকম কোনো একটা মিথ্যা খবর চপায় একটা গুজব করে, আমি যদি কোনো একটা আছে না কত রকম গুজব করে আমি মানুষের ক্ষতি করতে পারি, সেটা অন্য জিনিস। বাকি সব জিনিসের ক্ষেত্রে এটা বলতে পারে। আর বাসস যেহেতু বাংলাদেশ সংবাদ সংস্থা, আমার কাছে মনে হয় যে ভাই উনি আগে কি করছে, আগে কি বলছে, সেইটা আসলে আমার কাছে আসলে ম্যাটার করে না। আমি মনে করি যে আমার রাইটস প্রোটেক্ট করাই এইটা আমার জন্য বা পৃথিবীর সব কিছুর জন্য এটা হচ্ছে ইনস্টিংক্ট। আপনি যখন আপনার বিপরীত মতের কারো রাইটস প্রোটেক্ট করতে পারবেন, তখন হলো যে আপনি সিভিলাইজড, আপনি হচ্ছেন যেটা গণতন্ত্রের কথা বলেন সেইটা। সেই বিবেচনায় আমি মাহবুব মোর্শেদের কথা বলতেছি, যে মাহবুব মোর্শেদের ক্ষেত্রে গতকাল যে হামলার কথা হয়েছে বা উনি বলছেন, এটা যদি ঠিক হয়ে থাকে, আমি আসলে পত্রপত্রিকা বা অন্য নিউজ সোর্সগুলি এত ভালো করে ফলো করতে পারিনি, কিন্তু এটা যদি হয়ে থাকে সেটা খুবই খারাপ কাজ হয়েছে, মানে খুবই 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 নিন্দনীয় কাজ হয়েছে। মানে উনি কে ছিলেন, কি করছেন না করছেন দিয়া আসলে মব, মানে সব খারাপ কাজও যদি করে থাকেন তাহলে কেউ গিয়া তারে হুমকি দিয়া ধমকি দিয়ে এগুলি করবে, এটা আমি একদমই আমি সাপোর্ট করি না এগুলি কাজ। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রেস সচিব আজাদ ভাই, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি নাকি সবচেয়ে খারাপ রিক্রুট ছিলেন, এবং উনি না এটা তো এখন আজাদ অ্যাপয়েন্টমেন্ট বাতিলযোগ্য ছিল। আজাদ আপনার আমার দুইজনের একই ডিপার্টমেন্ট, আজাদ আমার খুব স্নেহভাজন, কিন্তু আজাদের এই কথাটাও আমার ঠিক পছন্দ হয় না। কারণ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে খারাপ রিক্রুট, এখন সবচেয়ে খারাপ রিক্রুট আরও তো আমি কইতে পারি, সবচেয়ে খারাপের তো কোনো শেষও নাই, এটা মাপার কোনো যন্ত্র নয়, আপনি তো কোনো একটা যন্ত্রের উপরে উঠায় কইতে পারবেন না এইটা সবচেয়ে খারাপ, এটা কম খারাপ, এটা 75 খারাপ, এটা 100 খারাপ, আপনি এটা কইতে পারবেন না। তো এইটা আপনি কইলেন কারণ আপনি মাহবুব সাথে দেখতে পারেন না, এই জন্য আপনি বলে দিলেন সবচেয়ে খারাপ রিক্রুট। সবচেয়ে খারাপ রিক্রুট তো ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল গত সরকারের। আচ্ছা, সেটাই বলেন, সে সবচেয়ে খারাপ রিক্রুট কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আমার একদমই মনে হয়েছে যে উনি গভর্নমেন্টটা চালাইছেন কেমনে, এটা আমি বুঝি না। কিছু হইলেই বলে যে আমলারা আমার কথা শোনে নাই। ভাই আমলারা আপনার কথা শুনবে দেখে তো আপনি হইনে বুঝছেন, কেমনে আপনি আমলারা কথা শোনাবেন সেটাই তো আপনি জানবেন। সব কিছু আমলাদের উপরে দিয়ে দিচ্ছে। রোহিঙ্গাদের গিয়া বললো যে আগামী বছর ঈদ করবা গিয়ে এখানে গিয়া, ওইখানে গিয়া বললো যে এই টেরিফের ক্ষেত্রে এইটা হবে। কোথা থেকে আইসা আবার একটা হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিল, এখন দেখা গেল এটা আবার বিএনপির মন্ত্রী হয়েছে। কি করে না করে আপনি একটা কাজের মধ্যে কোনো কনসিস্টেন্সি পাবেন না। ভাই বলছে যে আওয়ামী লীগের সাথে কি 7 সিস্টার্স বলে নিয়ে নিবে না, কি করবে, অথচ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি করলো এইটাই এখন পর্যন্ত দেখাইলো নাম করে। সবগুলি জিনিস কেমন জানি একটা কথা কয়ে দিয়া কইছি এবার সামলা, মিলে নাই তো কি হয়েছে, বড়টা তো গেছে, এরকম টাইপের একটা অবস্থা। একটা কাজের মধ্যে আপনি কোনো কনসিস্টেন্সি পাবেন না। আর সবচেয়ে বড় যেটা আমার বুকটা ভাঙে গেছে এটা ওনাকে দেখা, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এগুলি মানে ভুলে গেছিলেন উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। উনি কেমনে গ্রামীণের নামে এতগুলি জিনিস উনি দিয়েছে, কেমনে নিজের ট্যাক্সের এগুলি মকুফ করছে। আমি রেজনা পারে কিন্তু জিজ্ঞেস করছিলাম, সৈয়দ রেজনা হাসান রেজনা পারে জিজ্ঞেস করছিলাম, রেজনা পা এগুলি কি, আমাদের তো খুব কষ্ট লাগছে এগুলি, আপনারা মন্ত্রী পরিষদে আসেন বা উপদেষ্টা পরিষদে আসেন, আপনাকে এগুলি জিজ্ঞেস করেন না প্রফেসর ইউনূসরে? বলে যে এগুলি তো উনি অনেক আগে অ্যাপ্লাই করে রাখছিলেন। আমি অনেক আগে অ্যাপ্লাই করছিলেন দেখি তো সইটা এখন করবে না। কেমনে এটা সই করে? কনফ্লিক্ট শব্দটা কি পৃথিবী থেকে উঠা গেল? উনি এরকম সিদ্ধান্ত 25টা 26টা, কেউ বলে 51টা না 52টা, এরকম একটা সিদ্ধান্ত নিছে উনি, যেগুলি সরাসরি উনাকে এফেক্ট করে। ওখানে উনি বলবে যে আমি তো কোনো কিছু নেই না, আমি তো ট্রাস্ট, আমি তো বেতন নেই না, আমার তো কোনো লাভ নেই। ভাই আপনার ট্রাস্ট, আপনার ভাই হইলো ট্রাস্টি, আপনার বাতিজি হইলো, এটা আপনার মায়া হইলো ট্রাস্টের মধ্যে, তাহলে আপনি কিছু হইলো না? আপনি বিদেশ যান ট্রাস্টের পয়সা, আপনি কিছু হইলো না? তাহলে আপনার টাকাটা করতে কাশে। আপনি গ্রামীণ টেলিকম কইরা, গ্রামীণ টেলিকমে হইলো গ্রামীণ ফোনের 33% ডিভিডেন্ড পায়। ওই টাকাটা যে আপনি পান, ওই টাকাটা যে আপনি খরচ করেন, ওইটা তো আপনি খরচ করেন, আপনি ট্রাস্টের। এটা
আপনি একটা ইউনুস সেন্টার চালান, কোনো জীবিত লোকের নামে সেন্টার, ও এবং ওই সেন্টারের প্রধান আবার ওই লোক, এটা জীবনে শুনছেন? ওইটার মধ্যে আপনি কোনোদিন কার্ড পাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের? ইন্টারেস্টিং কার্ড। ধরেন একটা উপরে দিয়ে লেখা ইউনুস সেন্টার কর্ডিয়ালি ইনভাইটস ইউ টু সো এন্ড সো এন্ড সো এন্ড সো, দাওয়াতও দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি হয়তো তিনি। I didn't know that. এইটা হইলে এক টিকেটে 3 ছবি হবে, কিন্তু এই কার্ড এখন লোকজন কবে এখন ডক্টর ইউনুস চলে গেছে এখন হাসেন। ভাই ডক্টর ইউনুসের সময় আমি এরকম করে হাসছি, এর লেগে উনি আমার ইন্টারভিউ দেয় নাই, এই হাসির লেগা। উনি এমনিও দেয় না সাংবাদিকদের, সেই আশা মনে হয় করাও ঠিক হবে না। তাই তো দিছে তার পছন্দ, মাঝখানে কিছুদিন দিয়েছিল মনে হয় সরকার আসার আগে। আচ্ছা খালিদ ভাই, ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে খারাপ রিক্রুট জানলাম, এখন নতুন গভর্নমেন্টের রিক্রুট নিয়ে একটু বলেন। না আমি আসলে এই আপনার ট্র্যাপে পড়তে চাই না। সবচেয়ে খারাপ না আমার কাছে মনে হচ্ছে, কেউ যদি কয় ডক্টর ইউনুস সবচেয়ে খারাপ রিক্রুট, আমি কইছি যে আমার কাছেও মনে হয় ডক্টর ইউনুস সবচেয়ে খারাপ রিক্রুট। কারণ হচ্ছে মাথা যদি ঠিক না থাকে তাহলে পরের দিক দিয়া এগুলির মধ্যে এগুলি অনেক রকম ঝামেলা করে। ডক্টর ইউনুসের মধ্যে আমি আসলে কাজের মধ্যে ইনকনসিস্টেন্সি দেখছি। আমি বলবো না যে তিনি মানে অনেক বেশি দুর্নীতি করছে, এই করছে, শেখ হাসিনার মানে খারাপ গভর্নমেন্ট ছিল, কারণ শেখ হাসিনার মতো তো উনি এরকম করে আসতো না, উনি তো অ্যাটলিস্ট একটা, কিন্তু ঘটনা দিচ্ছে যে ওনার কাজের মধ্যে প্রচণ্ড ইনকনসিস্টেন্সি এবং যখন যেখানে বৃষ্টি সেখানে ছাতা ধরার একটা, যখন উনি দেখছে যে না এখন বিএনপির তখন সব কথা বিএনপির শুনতে হবে। আমার একটুও পছন্দ হয় নাই লন্ডনে গিয়ে তারেক সাহেবের সাথে গিয়ে দেখা করে আসা। ও মাই গড, এইটাও একটা ডিজাস্টার ছিল একটা দেশের। এটা কেন ডিজাস্টার ছিল? একটা দেশের সরকার প্রধান একটা পার্টি প্রধানের সঙ্গে দেখা করতে যাবে কেন? এটা কি হিসাব? এবং আজারা বাজারা কি সব, শফিক ভাই একবার কয় প্রধানমন্ত্রীর লগে দেখা করতে যাবে, কয় যে প্রধানমন্ত্রী টাইম দিছে, পরে কয় প্রধানমন্ত্রী কানাডা চলে গেছে। উনি গেছিল কি লিগা? ওই রাজা একটা কি জানি একটা দিবে দাঁড় করা রেখে, বাকি মানুষ সেটি দেখছেন নি এদিকেটা রাষ্ট্রপ্রধান কোনোদিন যায় এখানে? বাংলাদেশ ছোট রাষ্ট্র হইতে পারে, রাষ্ট্রের আয় রোজগারের দিক দিয়ে ভাই 18 কোটি 19 কোটি লোকের একটা রাষ্ট্রের একটা প্রতিনিধিত্ব করার জন্য, মানে উনি 12 মাসে যে 13-14 জায়গায় গেছে, এর মধ্যে 2-1টা জায়গা ছাড়া কোনো একটা জায়গায় আসলে যাওয়া দরকার ছিল না। এমনি 18 মাস দেশ কি ভালো চলেছে? দেশের চলা তো আমি বুঝি না, কিন্তু বাংলাদেশের একটা অন্তর্গত শক্তি আছে। দেখেন শেখ হাসিনা সরকারের সময় বা তার আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়, মানে যেটা হলো 111 সরকার বলি, বা তার আগে বিএনপি সরকারের সময়, দেশের যে চলা ব্যাপারটা আমরা বলি, এগুলি কিন্তু যত না সরকারি ক্রেডিট, তার চেয়ে অনেক বেশি মানুষের রেজিলিয়েন্স। বুঝছেন, বাংলাদেশের মানুষ অনেক কষ্ট সহিষ্ণু, অনেক কাজ করতে চায়, এবং ঠিক বিশেষ করে আমাদের মেয়েরা, খেটে খাওয়া মেয়েরা, আপনি দেখবেন আমাদের খাইটা খাওয়া মেয়েরা কিন্তু সব কথা সহ্য করবে। আপনি তারে 2টা বাজে কথা কইলেন, রাস্তাতে হাইটা গেল, আপনি তারে অনেক কথা বললেন, সে কিন্তু সুন্দর কইরা তার মতো করে সে সুন্দর থাকে, আমার তাদের অনেক সুন্দর লাগে। আমার প্রবলেম হচ্ছে মধ্যবিত্ত সুবিধাভোগী বাঙালি নারী পুরুষ, যারা যখন যে সময় এইটা যদি এখন এটা মানে আজকে আওয়ামী লীগ শক্তিশালী, আওয়ামী লীগের পক্ষ হয়, কালকে জামাত শক্তিশালী, জামাতের পক্ষ হয়, জামাতের বেশ ধরা, পরশুদিন আওয়ামী লীগের পক্ষ, আওয়ামী লীগের বেশ ধরা, এবং তারা যখনটা যেটা করে, কিন্তু এই যে মাঝখানের 65-70 লাখ এই যে চোখটা নষ্ট কইরা এই যে সুতা পরাইতেছে এবং কনসিস্টেন্টলি এগুলি কাজ করতেছে, তাদের রেজিলিয়েন্স অনেক বেশি। এবং যারা এই যে বাংলাদেশের বাইরে থেকে যারা কাজ করতেছে, এই যে ধরেন সৌদি আরবে 50 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে যারা কাজ করতেছে, ওদের যে কাজ করার আকাঙ্ক্ষা এবং এই নিজে এই টাকাটা খরচ না করে তাদের পিতা মাতা বা সন্তান বা স্ত্রীর জন্য এই টাকাটা ব্যয় করার যে মানে ইচ্ছাটা, এইটার কারণে বাংলাদেশের আসলে অনেকগুলি, মানে আমরা অনেক ডুবার থেকেও মানে আমরা বাইচা যাই আর কি এইটার জন্য। আর সরকার কেমন চলা, দেশ কেমন চলা, আমি তো এটা বুঝি না। দেবপ্রিয় ভট্টাচার্য বা এরকম জ্ঞানী লোকেরা এগুলি বলতে পারবে। আচ্ছা বুঝি না। আচ্ছা, বাঙালি মানুষের রেজিলিয়েন্স, বাঙালিদের নিয়ে প্রশ্নটা যেহেতু এলো, আমি মানে একটা রিসেন্ট ঘটনা, 2-1 দিনের মধ্যেই ঘটনা, মানে একজন নারীর পার্টিতে যাওয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ঘটনার চক্রে তিনি হচ্ছেন হেড অফ স্টেটের কন্যা, মানে অনেকে এটা নিয়ে মানে খুবই, কেউ আবার বলতে মানুষ কেন করে। আমার কাছে প্রথম কথা হলো যে এই আলোচনাটা আমি করতে চাই না। আর আমার আবার কেউ বলতেছে যে এইটা কি এআই জেনারেটেড, না ধরেন এআই না, ধরে নিলাম এআই না, ধরে নিলাম এটা সঠিক, তাইলে আমার কাছে মনে হয় ইংল্যান্ডে পড়াশোনা করছে, ইংল্যান্ডে বড় হয়েছে, স্বাভাবিক একজন সাধারণ মানুষ গান শুনা নাচে, এটা আমার মেয়েও নাচে। এটা আপনি গান শুনে তোলেন না, বা আমি তুলি না, আমি বন্ধুদের সাথেও হাসি ঠাট্টা করি, যারা বন্ধু না শত্রুদের সাথেও হাসি ঠাট্টা করি, কিন্তু গান আমার মানে আই এম নট এ মিউজিক পারসন, মানে এই ফ্লোরে গান আমার ভালো লাগে না, কিন্তু আমার মেয়ের আবার ভালো গান, আমার মেয়ের আবার ভালো লাগে।
সে হচ্ছে যে এইটা হয়তো খুব উপভোগ করতেও পারতো। এখন ঘটনা হইতেছে যে একটা মানুষ তার মতো করে একটা জিনিস উপভোগ করতেছে এবং তারে নিয়ে এটা যে বলা যে এত টেস্টলেস, এবং এইটা আপনি কেমনে শেখাবেন। এখন আবার এগুলি বললে আবার একটা উদাহরণ আসে, এর আগে তো আপনি উমুক প্রধানমন্ত্রীর উমুক নাতনি নিয়েও কথা বলছেন, তখন তো আপনি কিছু বলেন নাই ভাই, তখন আমি বলছি না বলছি তুই জানোস। এগুলি হলে যে খুবই বাজে, মানে আপনি প্রশ্নটা না করলে আমি খুশি হতাম, করছেন আমি প্রশ্নটা আমি আসলে লম্বাই করতে প্রশ্নটা আমি করতেও চাই নাই। আমি চাচ্ছিলাম যে আমরা পাস থেকে প্রেজেন্টে ফিরি, এবং আপনি যেটা বলছিলাম যে এই আমাদের নতুন সরকারটা আসলে কেমন হলো, মানে আপনি মাঝখানে খলিল সাহেবের কথা বলছিলেন যে আমার কাছে খুবই শকার যে আপনি নতুন সরকারের ভিতরে আমি খুবই 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 এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বলি না, এইটা আমি জানি না তারেক সাহেবকে এই বুদ্ধি কে দিছে যে খলিল সাহেবরা ছাড়া এখন বাংলাদেশ চলবে না। এমনই পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উনি চলে ছাড়া আমরা দেখি নাই 2 বছর উনি কি হাই রিপ্রেজেন্টেটিভ আর কি করছে, মানে ঘটনাটা কি, মানে কেন উনাকে নিতে হবে এবং উনাকে নেওয়ার মানেটা কি রে ভাই। আমরা তো ছোটবেলার থেকে শুরু করে মনে করেন কুয়াশা, মাসুদ রানা, পরে একটু আইসা জেমস বন্ড, এগুলি তো দেখলে তো ধরেন এগুলি দেখলে তো কি মনে হয়, এটা মনে হয় না যে ভাই ও এনে থেকে আরেকটা কিছু একটা করছে ভাই, এটা মনে হয় না, নাও করতে পারে। আমি শুনছি কিন্তু খলিল সাহেব খুব সজ্জন, উনি খুব জ্ঞানী বিজ্ঞানী, বাট পারসেপশন ইজ রিয়েলিটি বলে একটা কথা আছে। মানে আমি খুব অবাক হইতেছি, আমি একটু ভয় পেতেছি তারেক সাহেবের ওইখানে কি তারেক সাহেবের বলার কেউ নাই যে এইটা আপনি কইরেন না, এইটার একটা কনোটেটিভ মিনিং আছে, এইটা আপনি যেই মিনিংটা আপনি দেখতেছেন এটা হয়তো আপনার সরল মনে ভালো, আমি ধরে নিতেছি, কারণ আমি তো আর জানি না উনি কি খারাপ কাজ করছে, কিন্তু এইটার মিনিংটা এটা হইতেই পারে না। অন্তর্বর্তীকালীন একজন সরকার, এবং আপনি খেয়াল করে দেখেন এর মধ্যে 3-4টা ধাপ আছে। এক ধাপের মধ্যে গিয়া খলিল সাহেব থাকলে আমরা ইয়াতেও অংশ নিব না, খলিল সাহেব এবং 2 উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা এটা মানব না, বিএনপির অবস্থা ছিল না। তারপরে গিয়ে কেমনে এটা কি, তাহলে এটার মানেটা কি দাঁড়ায় আসলে। আমরা যদি আজকে অন্য দল ক্ষমতায় আসতো, তারেক সাহেব আপনি কি বলতেন তাহলে, যদি জামায়াতের মধ্যে গিয়ে খলিল সাহেবরে পররাষ্ট্রনীতির প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রী বানানো হতো, আপনি এটা কি কইতেন? তো সেই জন্য আমি এটা নিয়ে আর কথা কইতে চাই না। আমার কাছে মনে হয়েছে যে আমি যথেষ্ট কইছি গত কয়েকদিন ধরে যে ওয়াই খলিল রহমান, কিন্তু এইটা আমি যত কইতেছি তত আমার কাছে এটা রহস্যময় মনে হতেছে। আপনি জানলে আমার একটু জানেন তো কেন, মানে ওয়াই হি ইজ সো ইনডিসপেন্সিবল, মানে কি তার স্পেশালিটিটা কি? জানলে তো মানে কেন বাংলাদেশের জন্য তিনি এত অপরিহার্য। আর অন্যান্য রিক্রুটের কথা যদি আমি বলি, আমার কাছে রিক্রুটগুলি ভালো লাগছে, খারাপ লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ আরেকটা জিনিস খুব ভালো বোঝে না, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। প্রত্যেকটা মানুষেরই একটা রিটায়ারমেন্টের একটা টার্গেটও থাকা উচিত, রিটায়ারমেন্টের একটা এজও থাকা উচিত। যে ঠিক আছে, আমি যেমন আমার একটা রিটায়ারমেন্ট এজ ঠিক করছি, ধরেন এরপরে আমি আর কোনো মানে টাকা পয়সার লেনদেন আছে এরকম কোনো কিছুর সাথে আমি যুক্ত থাকবো না। মানে সেটা ধরেন 60 বছর বয়স হইলেই, আমি এখন এই বছর সেপ্টেম্বরে 52 হব, ধরেন আর 7 বছর। হ্যাঁ, তারপরে হলো কি, এখন কিছু জিনিস আছে যে একেবারে বেয়ার মিনিমাম চলে যাওয়ার জন্য, ধরেন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাস্টারি করা, এইটুক, কিন্তু যেটা আছে না মানে ওরকমভাবে এটা যুক্ত হবে না। আমিও এইটা খুব খেয়াল করি যে একটা বয়সের পরে মানে আছে তো, আর আমি নেতা, আমার অপরিহার্যতা আছে, কিন্তু আবার একটু রিটায়ারমেন্টটাও একটু ঠিক করা, এর ফলে একটা সুস্থ স্বাভাবিক অবস্থা তৈরি হবে, মানে একটা পাইপলাইন, একটা চ্যানেল, যে ঠিক আছে উনি রিটায়ারমেন্টে চলে যেতেছেন, তাহলে আরেকজন আসতেছেন কিনা, এবং উনি আরেকটা নতুন ধারণা নিয়ে আসতেছেন কিনা, ওইটা একটা চালু হবে। তো আমি ওই বিবেচনায় মনে করি যে সরকারের এই ব্যাপারটা নিশ্চয়ই ভাইবা দেখাও দরকার। আর একটা বলে না যে নবীন প্রবীণের সমন্বয়ে, কারণ অনেকে আছেন অনভিজ্ঞ, ভাই অনভিজ্ঞ বলে কিছু নাই। আমারে আপনি চেয়ারে বসাই দিবেন, আমি যদি মাত্র 4 জন লোককে কন্ট্রোল করতে পারি, এইচআরের ভাষায় আমি বলি, তাইলে আমি পুরো দেশটাও আসলে এটা ফর্মুলেট করতে পারবো। জিয়াউর রহমান অনভিজ্ঞ ছিলেন, এরশাদ ছিলেন, খালেদা জিয়া ছিলেন, হাসিনা ছিলেন, সবাই তো অনভিজ্ঞ, ইভেন শেখ মুজিবুর রহমান অনভিজ্ঞ। হ্যাঁ, এরা 40-42 বছর হইতে হইতে ওনারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় চলে গেছেন। তো 40 বছর একটা মানে বড় একটা মাইলস্টোন। আপনি দেখবেন যে 40 হইতে হইতে নবুয়তের বয়স। হ্যাঁ, বাংলাদেশের প্রধান কবি হয়ে গেছেন 40-এর আগেই। যিনি প্রধান শিল্পী আছেন তিনি প্রধান শিল্পী হয়ে গেছেন, যিনি প্রধান চলচ্চিত্রকার আছেন হয়ে গেছেন আর কি, মানে যে 2-3টা নাম আছে। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে না, মানে এখন বড় সাহেবরা আমার কথা শুনে রাগ করবেন, কিন্তু ঘটনা হইতেছে যে রিটায়ারমেন্ট এজ একটা গুরুত্বপূর্ণ জিনিস।
মানে আপনি আসলে কাকে ইন্ডিকেট করে বলতেছেন যে মানে রিটায়ার মানে না না আমি কাউরে ইন্ডিকেট করে বলতেছি না, মানে আমরা যদি আমি বলতেছি ক্যাবিনেট এরকম কে মানে আছে আমি কয়েকজন বলতেছি যে হ্যাঁ আমি conference। বলতেছি হ্যাঁ তো প্রকাশ আমি নাম বলতে চাই না, আমি তাদের সবাইকেই অনেক পছন্দ করি, কিন্তু উনারও একটা টার্গেট ঠিক করা উচিত যে ঠিক আছে আমি রাজনীতি থেকে অবসর নিব ধরা যাক 90 বছর বয়সে। কিন্তু তারা 17-18 বছর ধরে বিরোধী দলে ছিল, তাদের স্ট্রাগল ছিল, এখন তারা যখন শাসন ক্ষমতা এসেছে সেটার একটা স্টেক তো তারা থাকতে চাই। আমি বলতেছি যে যেটার আপনি স্টেক করতেছেন এটা কি আসলে স্টেক? আমার ওই দিন এক অনুষ্ঠানে বলতেছে যে আপনিও তো ধরেন, আর আমি বললাম যে ভাই আমি কেন এমপি হমো? প্রথম কথা আমি অত ভালো লোক না যে খালি এত দেশ সেবা করতে চাই, রাষ্ট্র সেবা করতে চাই, এত বেশি দায়িত্ব নিয়ে 5 ভাগের 1 ভাগ বেতন নিয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। এখন আপনি মন্ত্রীটা আপনি যদি পাওয়ার এক্সারসাইজ করেন খুবই রংলি, খুবই তৈলে মন্ত্রিত্বটা খুব মজার, আর যদি না করেন তাহলে আপনি রেসপন্সিবিলিটিটা চিন্তা করেন কয় টাকা বেতনের বিনিময়ে আপনাকে এই পরিমাণ খাটানো হইতেছে। আপনি মন্ত্রী বলতে আপনি মুখে যা বলেন যদি সেই কাজগুলি আসলে করেন, যে আপনি সবগুলি ফাইল দেখবেন, সবগুলি জিনিস ইয়ে করবেন, কোনো জায়গা থেকে আপনি কোনো প্রফেসর করবেন না, কোনো নিয়োগে আপনি কোনো দুর্নীতি করবেন না, কোনো জায়গায় আপনি কোনো কিছু করবেন না, এই বেতনে এটা পোষাইলো? আর ধরেন এইটা মানে বেতনের সাথে বাড়ি সব মিল্লা staff সব সব মিল্লা আছে। সব মিল্লা বাড়ি বেতন স্টাফ মিল্লা যেগুলি হচ্ছে প্রকাশ্যে তাদেরকে দেওয়া হইতেছে, সেইটা কি এনাফ? এটা তো আমার জন্য এনাফ না রে ভাই। আমি তো চাকরি যদি আপনি এটা ধরেন এটার মধ্যে যদি 2 নম্বরই না থাকে এটা আমার জন্য এনাফ না। তো আমি 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ কইরা উপভোগ করে আমি যেটা করতেছি সেইটার বদলে আপনি মানে কি দিতেছেন? আপনি মানে বলেন আপনি আমার দায়িত্বটা কতখানি পর্যন্ত এবং বেতনটা কি আসলে? কিন্তু ব্যাপারটা তো এভাবেও আসতে পারে তারা দেশ সেবা করছেন। যদি দেশ সেবা করেন সেটা তো আমি বুঝলাম, দেশ সেবা করলে মন্ত্রী না হয়েও করা যায়। ওকে, মানে মন্ত্রী হওয়া নিয়ে আমার কোনো মন্ত্রী হওয়া নিয়ে আমার কোনো কিছু নাই, কিন্তু আমার ঘটনা হচ্ছে একটা রিটায়ারমেন্ট এজ ঠিক থাকা ভালো। আর সবার- ফিমেল রিপ্রেজেন্টেশন ইন দ্য গভর্নমেন্ট এবং তারপর যদি মাইনরিটি রিপ্রেজেন্টেশন, এটা কেমন হয়েছে? আমি আপনার একটা কথা কই, জিনিসটা হইল আপনি কোনো দিন আদর্শ লিপি পড়াইয়া মানুষে আপনি চেঞ্জ করাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এটা আপনার জন্য লাভজনক না হয়, যতক্ষণ না পর্যন্ত এইটা আপনার জন্য একটা বিজনেস কেস না হয়, যতক্ষণ না পর্যন্ত ফিমেলরা এইটা বলে যে আমাদের রিপ্রেজেন্টেশন না থাকলে আমরা ভোট দিব না, যতক্ষণ না পর্যন্ত এইটার ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ফিমেলরা আসলে সত্যি সত্যি আমাদের ফিমেলদের রিপ্রেজেন্টেশন করে। ভাই তৈলে হইলে তো এইবার তো কোনো কোনো দল এমন এমন কথা কইছে যেই কথা কইলে তো একটি ভোটও পাওয়ার কথা না, যদি এর অর্ধেক সত্যি কথা। 35%। হ্যাঁ একটি ভোটও একটা ভোটও পাওয়ার কথা না। কিন্তু ঘটনা হইতেছে যে তারা তো পাইতেছে, কারণ ঘটনা হচ্ছে তারা মনে করতেছে না যে ওই ফিমেল আমার ফিমেল রিপ্রেজেন্টেশন। আপনি বলেন আমাদের সবচেয়ে তরুণদের দল ফিমেল রিপ্রেজেন্টেশনদের মধ্যে তাদের সবচেয়ে ঝা চকচকে নেতৃত্বরে কিন্তু ছাইরা দিয়ে আসলো কেন? তারা মনে করলো যে না তারা এখন অস্তিত্ব রক্ষা, তাদের হচ্ছে যে এইটা বা তাদের বৈতরণী একটা সিদ্ধান্ত, এটা একটা সিদ্ধান্ত একটা, নাইলে তারা ভাইসা যাবে। যতক্ষণ না পর্যন্ত এটা লাভজনক না হবে, মানে আমাদেরকে ছোটবেলায় শিখেছে না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোচ্চ নীতি, যতক্ষণ পর্যন্ত এটা অনেস্টি ইজ দ্য বেস্ট বিজনেস না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কেউ সৎ হবেন না। তো আপনার তো ফিমেল রিপ্রেজেন্টেশন তখন আপনার হবে যদি ফিমেল রিপ্রেজেন্টেশন দিয়ে আপনার পার্টিগত লাভ হয়। আপনার যদি 10টা নারী নেত্রী আপনার নতুন করে তৈরি করা হয়, তার ফলে যদি 10,000 নারী ভোট আপনার বাড়ে, তখনই আপনি কেবলমাত্র নারী নেত্রী, নাইলে আপনি কতদিন এই ফিলান্থ্রপি করবেন? আপনি কেন রিস্ক নেবেন যে একটা মেয়েরে দাঁড় করালাম, ও পাস করলো কি করলো না ওটার মধ্যে থেকে আমি প্যাচেপ করে গেলাম? কতদিন আপনি এটা করবেন? আচ্ছা, এইবার একটু তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করি। আমি তো বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ না, আসাদের জিগান আপনি আসাদের জিগান। গাড়ি তারেক- ব- হ্যাঁ বলেন। গাড়ি বহরে গাড়ির সংখ্যা কমিয়ে ফেলা, ও একটু নিজে ব্যক্তিগত মানে আমার কাছে মানে এটা একটা জেস্চার আর কি। নিজের গাড়ি ব্যবহার করা, মানে রাস্তা আটকানো না, মানে এটা উনি আসলে কতদিন পারবেন? এটা ডক্টর ইউনূসও করেছিলেন, শেখ হাসিনাও একবার করেছিলেন যে না রাস্তা আমার জন্য রাস্তা আটকানো না রাস্তা আটকানো না, এটা বোধহয় বলে নাই, আমি জানি না। আমি যতদূর জানি যে উনি ওই যে জ্যাম ঠেলে গেছেন, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। না না ওইটা তো জ্যাম ঠেলে গেছেন যখন এটা তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে এসএসএফ অ্যালাউ করবে না যে তাকে জ্যাম ঠেলে যাইতে, এবং এইটা যদি তাকে জ্যাম ঠেলে যাইতে যদি অ্যালাউ করে সারা বাংলাদেশ আসলে সারা ঢাকা শহর আসলে স্টাক হয়ে থাকে। এবং এটা একটা সিকিউরিটি নাইটমেয়ার হবে। না সিকিউরিটির কথা আপনি বাদ দেন, ধরেন তারেক সাহেবকে কেউ মারবে না বা অন্য কোনো প্রধানমন্ত্রীকে কেউ, তো এটা ঢাকা শহরে এটা হবে না, ঢাকা শহরে এটা হবে না। প্রতিটা মানুষ, ভাই আমি আপনার একটা কথা বলি, এটাও একটা বুদ্ধাদোষে পরিণত হতেছে একটা কথা বলি বলে, আমার মতো লোকই তো কোনো একটা জায়গায় গেলে আধা ঘন্টা দেরি হয়, মানুষ এই আইসা একটু একটু করে কথা বলে, তো এইটাকে আপনি 100 দিয়ে এমপ্লিফাই করেন, 1000 দিয়ে এমপ্লিফাই করেন, 1 লক্ষ দিয়ে এমপ্লিফাই করেন। উনি যদি জনতার কাতার এসে মিশতে চান বাংলাদেশে কোনো কাজ হবে না।
এমনকি উনি না শুধু, বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা কাইন্ডা হিরো। জামায়াতের যে আমির আছেন, জামায়াতের আমিরও যদি প্রকাশ্যে জনতার কাতারে মিশে এই কাজ সেই কাজ এগুলি করতে চান, এটা তার জন্য এইটাও একটা নাইটমেয়ার হবে। এবং আমি এগুলি আমার কাছে মনে হয় যে এগুলি খুব কাজের কথা না। যেইটা জেস্টার আমি দেখতে চাই, ভাই চেয়ারে বসছেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেন, গণতন্ত্র নিশ্চিত করেন, এই ইনসাফ নিশ্চিত করেন বা ন্যায় বিচার নিশ্চিত করেন। ন্যায় বিচার শব্দটা কিন্তু ডেঞ্জারাস। ইনসাফ তো এনসিপি আর জামাত নিয়ে নিয়েছে। না, আমি শব্দ দিয়ে বলতেছি, আমি মানে শব্দ কেউ কাউরে নিয়ে নেয় ব্যাপারটা এরকম আমার কাছে মনে হয় না। আমি যেটা বলতে চাই যে ন্যায় বিচার আপনাকে নিশ্চিত করতে হবে। আমার এইটা জানতে হবে, আর সাহেব যত বড় সাহেবই হোক, উনার বিচার আর আমার বিচার আমার একই সমান বা একই দেওয়া হবে। এটার মধ্যে এই বিচারটা করতে সময় কোনো এটা পার্থক্য হবে না। সেরকম কি হবে কখনো? আমি শুধু এইটা বড় চ্যালেঞ্জ। আমি এই যে গাড়ি আপনি ভাই 3টা চড়েন, আমি তারেক সাহেবে বলি আপনি গাড়ি বাংলাদেশের লোকজনের থেকে নিয়ে আপনি 3টা গাড়ি চড়েন, 3টা গাড়ি চড়েন, 4টা হেলিকপ্টার চড়েন, 5টা প্লেন চড়েন, 6টা জাহাজ চড়েন, এগুলি আমাদের কোনো সমস্যা নাই। আপনি খালি এইটা আমাদের নিশ্চিত করে দেন, আদালতে যখন আমি বাংলাদেশের সবচেয়ে বড় ধনকূপের সবচেয়ে ক্ষমতাবান বা আপনার সাথে আমি যখন মানে আদালতে মামলা করতে যাব, তখন আমি যাতে আপনার সমান, আপনি যদ্দূর আইনের চোখে আমিও যেন তদ্দূর আইনের চোখে হই। দ্যাটস ইট। এর চেয়ে বেশি আমার কাছে চাওয়ার নাই। আপনি গাড়ি আরও 6টা চড়েন রে ভাই, আপনার গাড়ি চড়া দরকার। আপনার মানে হয় কি, এগুলি এই মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন, উনার সপাক খাইতে গিয়া যে আয়োজনটা করতে হইতো, এইটাতে অনেক সময় ওই রান্দা খাইলের চেয়ে অনেক বেশি খরচ হইতো, তাই না? মানে উনারে সপাক করতে হইলে, এখন উনি এগুলি করতে গিয়ে যদি আমাদের কাজের গতি স্লো হয়ে যায়, ওইটা একটা কিন্তু খারাপ জিনিস। এবার নতুন অনেকজন এমপি হয়েছে, ভাই আপনার তো গাড়ি আছে, বাড়ি আছে, আমি অনেক গরিব লোক আছে, তাগো একটু গাড়ি বাড়ি কেমনে হয় ওইটার ব্যবস্থাও একটু কইরেন। আপনাকে তো আছে, আপনাকে তো লাগবে না। আচ্ছা, আমি মানে এটা একটা অবভিয়াস টপিক, এই টপিকেও একটু আলোচনা করা দরকার। জুলাই সনদ এবং গণভোট, বিএনপি কি মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন করবে? এখন পর্যন্ত তারা তো শপথও নিলেন না, গণপরিষদের যে শপথ গ্রহণ ছিল। এইটা কালকে আমার সুযোগ হয়েছিল যে আমি কয়েকজন আইনজীবীর সঙ্গে আমি এটা কথা বলছিলাম, যে এটার মধ্যে আসলে দ্বিমুখী কথা আসে। কথা নাম্বার 1 আসে যে এটার মধ্যে আসে হইল যে আপনি যখন সংবিধানের মাধ্যমে আপনি মন্ত্রী বা এমপি হওয়ার শপথ নিলেন, পরের শপথটাই আপনি এটা নিতে পারেন না যে আমি সংবিধানটা ভেঙে ফেলাবো, তাহলে আপনার আগের শপথটা ইনভ্যালিড হয়ে যায়। এটা হচ্ছে একটা আইনি মতামত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই যে সমস্যাগুলি আমরা আগে থেকে ডিল করি না, এটা একটা প্রবলেমেটিক। ভাই 2বার শপথ নেওয়ার কথা তো ওই নভেম্বরে যখন জুলাই সনদ বা এগুলি হয়, এটার মধ্যে এটা ছিল, তারপরে রাষ্ট্রপতির আদেশেও এটা ছিল, তখন এটা ডিল করা উচিত ছিল। ডিলটা কে করবে? তারা তো তখন ক্ষমতার বাইরে। না, বিএনপি এটা করে নাই। বিএনপি জামাত এনসিপির সাথে এটা করা দরকার ছিল, অথবা এর আগের দিন যখন তারেক সাহেব জামায়াতের আমির বা এদের সাথে কথা বললেন, প্রসঙ্গটা তুইলা উনি এইটার মধ্যে থেকে এটা ডিল করতে পারতেন যে দেখেন আগামীকাল 2টার কথা বলা আছে, আমি তো সংসদে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ, মানে আপনি সংবিধান সংস্কার পরিষদ আর যেই পরিষদের নাম দেন, আমি যেহেতু 212, আমি সভা না ডাকলেও তো আপনি এটার কিছু করতে পারতেছেন না। আপনি আমারে কইতেছেন যে বা পরের দিন কইলেন এটা বেমানি করছি, এই করছি, সেই করছি, কিন্তু আমার কাছে 212 থাকাকালে তো আপনারা এটা নিয়ে তো কিছু করতে পারবেন না। এটা তো একটা টেকনিক্যাল কথা। কিন্তু যেটা বিএনপি বলতেছে আর কি, বিএনপি বলতেছে কিছু কিছু তর্ক খুবই সরলীকরণ কইরা আমার আপনার দুজনেরই স্যার আলী রিয়াজ এইটার মধ্যে এটা উপস্থাপন করছে। এটা বাট আমার কলিগ ছিলেন। আচ্ছা, আপনার আচ্ছা যাই হোক, আপনি তাহলে আচ্ছা, উনি বিবিসিতে কাজ করছে? বিবিসিতে ছিলেন উনি একটা সময়, লন্ডনে। কি করছে বিবিসিতে? ওখানে প্রোডিউসার ছিল আমি যতদূর জানি। আলী রিয়াজ স্যার লন্ডনে বিবিসিতে প্রোডিউসার ছিল? ছিল। আচ্ছা, আই ডিডন্ট নো দ্যাট। ঘটনা হইতেছে হচ্ছে এটা অতি সরলীকরণ না করে এটা সংসদে ডিবেট করা, সংসদে এটা নিয়ে কথা বলা, এটাকে আরেকটা জায়গায় নেওয়া, এইটা ঠিকই আসে। কিন্তু আরেকটা জিনিসও আমার কাছে মনে হয় যে এই সংস্কারটার ক্ষেত্রে বিএনপি করবে না আমার এরকম মনে হয় না, কিন্তু বিএনপি কিছু জিনিসের ক্ষেত্রে যেগুলিতে নোট অফ ডিসেন্ট দিছে সেগুলিতে তো আসলে তাদের মতো করেই করতে চাইবে। কিছু জিনিস তাদেরকে গেলানো হয়েছে, তারা এটা তো এরকম করে নাও গেলতে পারে। মানে এটা আমার কাছে মনে হয় হুবহু যেটাকে আমরা জুলাই সনদ বলতেছি বা আলী রিয়াজ স্যারের যে ড্রাফট, সেই আলী রিয়াজ স্যারের ড্রাফট বা আলী রিয়াজ স্যারের ইচ্ছা মতো এটা চেঞ্জ হবে, এটা আমার মনে হয় না। না, আমি যে প্রশ্নটা করতে চাই, মানে আমারও ধারণা যে বিএনপি এটা করতে চাইবে না, বা তাদের হাতে তো পুরো ক্ষমতা আছে এটা পুরোটা ছুঁড়ে ফেলার। 212 আমি বলছি ক্ষমতা আছে আইনগতভাবে, সে পার্লামেন্ট করতে পারে, বা যে কথাটা বলা হয় যে অধ্যাদেশের বলে গণভোটটা হয়েছে, অধ্যাদেশটাকেই তারা পার্লামেন্টে অ্যাপ্রুভ করলো না, তখন কি হবে?
মানে যদি মানে এটা হচ্ছে নিশ্চয়ই তারা করবে না বা তারা নিশ্চয়ই কোনো না, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি এই যে জুলাই সনদটা হুবহু যদি না করে এবং এখানে বিরোধী দল আছে, জামাত আছে, এনসিপি আছে, তারা এটা পুরোপুরি হুবহু এটার বাস্তবায়ন চায়, সো আসলে দেশে কি আরেকটা সংঘাতময় পরিস্থিতির মধ্যে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এরকম ব্যাপারে? না, আমি আমি এইভাবে দেখি না জিনিসটা। আমার কাছে মনে হয় ধরেন ক্ষমতায় আসার আগে বিএনপি আর জামায়াতের কেমিস্ট্রিটা উপরি তলে বা নিচের দিকে একরকম ছিল। এইটা তো বলাই যায় যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে বা ক্ষমতাটায় আসার পরে এই কেমিস্ট্রিটা আবার পরিবর্তন হয়ে যাবে। এই কেমিস্ট্রিটা পরিবর্তনের দুই দিকেই যাইতে পারে। একদিকে হচ্ছে যে এটা হইতে পারে যে জামাত সারাক্ষণই এমন একটা অবস্থায় থাকলো যে তারা সারাক্ষণ আসলে বিএনপির সাথে একটা কনফ্লিক্টিং এবং এরকম একটা সাংঘর্ষিক অবস্থানের মধ্যে তারা থাকবে। আরেকটা হইতে পারে, আমার কাছে মনে হয় যে সেকেন্ডটা হওয়ার সম্ভাবনা বেশি, যে তারা এটাতে যাবেন না। তারা আসলে সরকারকে সব দিক দিয়ে সাহায্য করবে। প্রথম দিকে এই প্রত্যেকটা জিনিসের একটা থিতিয়ে আসার একটা স্টেজ আছে না, এত বেশি হাই ভোল্টেজ জামাত ইসলামী বা বিএনপি পরস্পরের বিষেধাগার করছে যে এটা নাইমা একটা জায়গায় থিতু হয়ে আসতে তো কিছু সময় নেবে। আমার ধারণা এটা 1-2 মাস আসার পরে প্র্যাকটিক্যালি জামায়াত আর বিএনপি একসাথে কাজ করবে এইটা নিয়ে একসাথে কাজ করবে। কারণ হচ্ছে যে আমার ধারণা এটা নিয়ে একসাথে কাজ করার ব্যাপারে তাদের এক ধরনের ঐকমত্য হয়েছে, এবং এই ঐকমত্যের জায়গা থেকে যা যা কিছু হওয়া দরকার, মানে জামায়াত আর বিএনপি যে একটা জায়গায় আসে, একরকম একটা প্ল্যাটফর্ম, এটা সকল লক্ষণ আমি দেখতে পাচ্ছি। এখন আপনি যদি আমার যুক্তি দিয়া একদম পিন পয়েন্ট দিয়ে আপনি বলতে পারেন তাহলে আমি এত বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জামায়াত আর বিএনপি শত্রুর অবস্থানে নাই, পরস্পর শত্রুর অবস্থানে নাই, বরং এক ধরনের খুবই পরস্পরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং মিত্রের জায়গায় আছে। সো এইটা নিয়ে বড় কোনো ঝামেলার কোনো সম্ভাবনা আমি দেখি না। এইটাতে হয়তো মানে মানে আমরা কিছু নিউজ কিছু করতে পারবো, তবে এই গরমটা একটু কমে কমে আসবে। আরেকটা জিনিস, এটা হচ্ছে আওয়ামী লীগ। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা অফিস খুলছে। আজকে সকালে পত্রিকায় দেখছিলাম 9টা জায়গায় তারা অফিস খুললো। মানে এটা মানে কি বিএনপি একটু নতুন সরকার আওয়ামী লীগের প্রতি সফট যাচ্ছে এরকম ব্যাপার, নাকি আসলে ওদের ফিরে আসার একটা পরিস্থিতি তৈরি? নিশ্চয়ই যেই অবস্থাটা জামায়াতে ইসলামী এবং এনসিপির, কারণ গত সরকারের আমি জামায়াতে ইসলামী এনসিপির সরকারই কই কিছুটা, কারণ যে যাই বলুক আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, কারণ আমি যে আক্ষরিকভাবে যেগুলি বলে সেগুলি আমি নেই, বলে যে এ হচ্ছে মেটিকুলাস ডিজাইন করছে, এটা আসছে, আমি মনে করি ডক্টর ইউনূস এটাই মনে করে, এটা উনি মিথ্যা বলে নাই। ছাত্ররা আমাকে ক্ষমতায় নিছে, আমি মনে করি এই কথাও ঠিক। উনার প্রেস সচিব বলছে আমি নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী দেখতে চাই, আমি মনে করি এই কথাই ঠিক। আমি কিন্তু বেসিক্যালি যেগুলি শুনি, কারণ আমার তো কারো মনের মধ্যে যাওয়া সম্ভব না, তো আমার কাছে মনে হয় যে এই মানে অফিস বা আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের অফিস খোলা না খোলা, এইটা আসলে অ্যাবসলিউটলি সরকারের যে অবস্থান, গত সরকারের অবস্থানের সাথে এই সরকারের অবস্থানের পার্থক্যের নির্দেশক। সেটা ভালো না মন্দ আমি সেটা বিবেচনা করার লোকই না। আমি তো পলিটিক্যাল পার্টি নিষেধ করো, এই করো, সেই করো, এগুলি আমি বুঝিই না যে এটা কার মাথা থেকে বাইর হয় বা কে এটা চিন্তা করে। আমি এরকম, আমি একবার ডয়েচে ভেলেতে থাকতে, তখন এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের খুব দুর্দণ্ড সময়, 2023 সাল, কথা উঠতেছে যে তিনি আসলে ক্ষমতা থেকে নির্বাচন দিবেন কি দিবেন না, তাইলে দিলে কি হবে, তার পুলিশ, তার আমলা ইত্যাকার সব গল্প। আমি বলছি তার সকল পুলিশ, তার সকল আমলা, সবগুলির রাইখা তিনি শুধু তার চেয়ারটা ছাইরা দেন, তারপরে শেখ রেহানারে প্রধান নির্বাচন কমিশনার বানান, তারপরে আসন 20টার বেশি পাবেন না। এটা আওয়ামী লীগের জন্য? হ্যাঁ, আওয়ামী লীগের জন্য। আমি বলতেছি যে চেয়ারে থাইকা ইলেকশন করা এবং ইনকামবেন্ট, এবং সেইটা এই যে বলে না ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আওয়ামী লীগের পুলিশ এসে বসে রয়েছে, একটাও ছিল না আওয়ামী লীগের পুলিশ, একটাও ছিল না আওয়ামী লীগের আমলা। কারণ দেখা হঠাৎ করে নিজেরাই তখন তারা বিএনপির আমলা হয়ে গেছে, কারণ ওর তো আওয়ামী লীগের প্রতি লয়ালিটিটা বা জামাতের ইয়া হয়েছে, আওয়ামী লীগের প্রতি লয়ালিটিটা তো কোনো আদর্শগত লয়ালিটি তো তার না, অ্যাবসলিউটলি আদর্শগত লয়ালিটি না, ব্যক্তি স্বার্থ একদমই। তার ওই সময় ওইটা করলে এটা ভালো, এখন এটা করলে এটা ভালো, একটা উদাহরণ দেখা ধরে না। এইগুলি আমার কাছে মনে হয় যে এই গত সরকারের খুবই মিথ্যাচার, আমলারা তাদেরকে সাহায্য করে না, আমলারা আগের আমলা ছিল, পুলিশরা অমুক আমলা ছিল, এগুলি খুবই মিথ্যাচার। আগের আমলের পুলিশ থাকলে মানে হাসিনার আমলের পুলিশ মানে একদমই অ্যাবসার্ড কথা। পুলিশ থাকলে তো উনার হেলিকপ্টার করে যাইতেই হয় না রে ভাই।
আর্মি থাকলে তো চারিদিক দিয়ে তো লোক ছাড়ছে দেখে তো আসছে। ঢাকা শহরে 5 আগস্ট যে বানের পানির মতো ঢাকা শহরের প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট, এইদিকে যাত্রাবাড়ি দিয়ে, এদিকে টঙ্গী দিয়ে লোক ঢুকছে, একটা লোকেরও কি আর 5 আগস্টে কেউ বাধা দিছে? চেক পয়েন্টগুলি তুলে নেওয়া হয়েছে হচ্ছে এই 3টা-4টার দিকে। তো ভাই এগুলি কি শেখ হাসিনার পুলিশের মানে তোর আগে আর শেখ হাসিনার পুলিশ ছিল, যেই দেখছে আর পারবো না সতেরোতেই কিন্তু পাল্টে দিছে, অথবা বিদেশ চলে গেছে। বিদেশে গিয়ে গিয়ে এখন আমাদেরকে বড় বড় কথা কইতেছে, বড় বড় কথা শোনাচ্ছে, যে যারা বিদেশ চলে গেছে দেশে আসতেছে তারা বড় বড় কথা শোনাচ্ছে, বড় বড় কথা কইতেছে, এই আর কি। হাসিনা পুলিশ হাসিনা আমলা এটা একটা মিথ। খালিদ ভাই, আপনি হচ্ছেন আমার ফেভারিট উপস্থাপকদের একজন। এখন আপনার পডকাস্ট করা আমার জন্য খুব কঠিন। শেষ করবো আর কি, খুব বেশি আর আগাবো না। আপনি আমার একটু বলেন যে মানে অনেকেই আপনাকে বাংলাদেশের সেরা মানে কি বলা যায় টকশো হোস্ট হিসেবে বিবেচনা করেন, অনেকে আবার আপনারা খুবই অপছন্দ করেন। খুবই অপছন্দ করেন অনেকেই আছে, আপনার কিছু হয় না অনেকেই বলে না। আমি হচ্ছে যারা ভালো মনে করে তাদের পক্ষে। আপনি আমার একটু বলেন যে মানে আপনার সবচেয়ে ভালো বেস্ট এক্সপিরিয়েন্স কোনটা ছিল আপনার টক শো হোস্ট করার বা কাউকে ইন্টারভিউ করার? না, আমি ওরকম করে বেস্ট ওয়ার্ডস আমি কোনো কিছু বলবো না। কারণ হচ্ছে যে আমি প্রত্যেকটা বাংলাদেশের মানুষ আমার কি মনে করে সেইটা তো বাংলাদেশের মানুষই মনে করে। আমি আগেই বলে নিই যে এইগুলির ব্যাপারে আমার কোনো আলাদা করে কোনো সে নাই। কারণ আমি যতটুকু পারি ওটুকুই করি, যা আছে সেটা সামর্থ্য যোগ্যতার মধ্যে থেকে আমি করি। কিন্তু আমি আমার বেস্ট শটটা প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য দিতে চেষ্টা করি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটাই হোক আর সবচেয়ে ধরেন ইনসিগনিফিকেন্ট, আজকে এরে পাইলাম না তারে পাইলাম না, একটা মানে আমাকে খুব 3rd 4th 5th চয়েস নিয়ে করতে হলো, সেটা করতে হোক, আমি আমার বেস্ট শটটা সবসময় দিতে চেষ্টা করি, আমার বেস্ট শটটা। এখন সেই বেস্ট শট সবসময় দিতে পারি কিনা, আবারও সব মানুষের আসলে যোগ্যতা সামর্থ্যের এক ধরনের তো সীমাবদ্ধতা থাকেই। আর আমার তো আরও প্রবলেম হচ্ছে যে আমার তো অত কিছু মনেও থাকে না, অত কানেকশনের, সোজা কথা আমার অত বুদ্ধিও নাই আসলে। যেইটা আছে সেইটা হলো সেটা না, আমি বলি যেইটা আছে সেটা হলো যে আমি 100% আমার দিতে চেষ্টা করি। এবং আমি কিন্তু কোনো সময় কোনো শো যেটা আমি হোস্ট করতেছি সেটা আমি হালকাভাবে নেই না। আমার রিসার্চ টিম আমাকে খুব বেশি সাহায্য করে। আমি আমার রিসার্চ টিমের সাথে মিটিংয়ের পর মিটিং করি, তারা আমারে অনেকভাবে তৈরি করে এবং আমি সেই জন্য আলাদা করে বাঁচতে পারবো না। কিন্তু কয়েকটা জিনিসের কথা মনে হইলে আমার খুব ভালো লাগে যে এই ইন্টারভিউগুলো আমি ভালো নিছিলাম। কারণ সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের আমার আইনমন্ত্রী আনিসুল হক ছিল। তা আনিসুল হক শুধু আইনমন্ত্রী বইলা না, আনিসুল হককে বলা হয় যে আইন কানুন বোঝার ক্ষেত্রে এবং পেজ দিয়া কথা বলার ক্ষেত্রে বা অনেক বেশি স্মার্টলি জিনিস হ্যান্ডেল করার ক্ষেত্রে উনি হি ওয়াজ ওয়ান অফ দেম। তো ওই ইন্টারভিউটা আমার মনে আছে যে ল অ্যান্ড লিগ্যাল পয়েন্ট, যদিও আমি একটা ল গ্র্যাজুয়েট না, ল অ্যান্ড লিগ্যাল পয়েন্টে একটা ভালো আর্গুমেন্ট তার সঙ্গে আমি করতে পারছিলাম, যেটা মানে হচ্ছে গুড ওয়ান। তো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ওইটা আমি ভালোই করছি। ওরকম আর কি 1-on-1 সাক্ষাৎকার একাধিকই আমি বলতে পারবো যে এটা আমার কাছে মনে। আচ্ছা, আপনি সালমান এফ রহমানকে 2বার ইন্টারভিউ করছেন, একবার উনি আপনার মালিক ছিলেন। ওয়েট সালমান এফ মালিক শব্দটা আমি অপছন্দ করি। আপনার কোম্পানির সে এটার মধ্যে ইনভেস্টার ছিল। সালমান এফ রহমানকে আমি ইন্টারভিউ করছি প্রথম হচ্ছে, যদি আপনি একক ইন্টারভিউ যদি বলেন তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিতে 2018 সালে। একক ইন্টারভিউ যদি বলেন সেইটা হচ্ছে পরে আইসা ডয়চে ভেলেতে আরেকবার। হ্যাঁ, মানে দুইটার মধ্যে আমি একটু জানতে চাই যে দুইটা ইন্টারভিউর মধ্যে কিন্তু তার সাথে আলাদা করে কথা বলছে, আমি কোনো তফাৎ বুঝি নাই। কিন্তু যে ইন্টারভিউটার মধ্যে উনি বলছে ওটা ডয়চে ভেলেতে ইয়াতে ওনার সঙ্গে ফরহাদ মজহার সাহেব বসছিলেন। তো উনি একটা প্রশ্নে ফরহাদ মজহার সাহেব হচ্ছে কি একটা কথা বলছেন, উনি খুব টন্টেড হয়ে, তারপরে আমি যখন এটাতে বলছি যে আপনি ফরহাদ মজহারের কথাটা উনি শুনতে পায় নাই, তখন আমি বলছি আপনি একটা শত্রু দেশ থেকে এই ওষুধ কেনার জন্য আপনি এটা কেন এটার মধ্যে এটা করতেছেন। তখন উনি বলছেন যে খালেদ, আপনার মতো সাংবাদিকের কাছ থেকে এরকম একটা স্টুপিড কোয়েশ্চেন আমি আশা করি নাই। আমি সাথে সাথে লস্ট ইট। তারা আমার থেকে দূরে বসছে এবং সালমান এফ রহমান কিন্তু জানে, মানে আমার মেজাজও জানে, আমার ইয়াও জানে। আমি আর এখন এটা আমার অনুষ্ঠান, আমি হোস্ট, তারা দুজন কথা বলতেছে। তারপরে হচ্ছে ফাইনালি তার 5 মিনিট পরে আমি তারে বলছি যে শোনেন, আপনি আমাকে সম্পর্কের খাতিরে এটা বলছেন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমি পছন্দ করিনি। তখন উনি বলছে সরি টরি হ্যান ত্যান বলছে ডয়চে ভেলেটা আমি তো শুনতেছিলাম। তারপরে উনি আবার পরেও আমাকে আসলে ফোন করে অ্যাপ্লজি চাইছে যে, এবং অনেক করে বলছে। এদিকে আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কলিগরা আমার সাথে এই তরজা হওয়ার পরে ওরা নিজের একটা ক্লিপ বানায় ফেলছিল
যে কে জনৈক সাংবাদিক খালেদ মহিউদ্দিন কিছুই না জেনে কোভিড নিয়ে সেই বলছেন, যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কলিগদের কয়েকজন আর কি, যাই হোক, তো ভালো ম্যানেজমেন্ট এটা অ্যাপ্রুভ করে নাই। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকার সময় সালমান এফ রহমানের যে আমি ইন্টারভিউ করছি ওইটা ছিল হচ্ছে, ওটা যেহেতু একক ইন্টারভিউ ছিল, আপনি দুইটা একক ইন্টারভিউর তুলনা করলে ওইটা ছিল আমার মানে আমি বলবো ওয়ান অফ মাই বেস্ট ওয়ান, কারণ আমি তার অনেকগুলি ডিফিকাল্ট প্রশ্ন করতে পারছিলাম, অনেকগুলি প্রশ্নের ক্ষেত্রে তারা অফ দ্য হুক করতে পারছিলাম, সেই সব জন্য আমি সব সাডেন ছিল নাকি প্রি আন্ডারস্টুড ছিল? না, আমি কোনো দিন কারোর সঙ্গে প্রি আন্ডারস্টুড করে আমি করি নাই। তবে বাংলাদেশের সরকার প্রধানদের এবং তারেক সাহেবরে গত 5 বছর ধরে আমি তাকে এই প্রস্তাব, এদের দুইজনরে আমি লিখিতভাবে প্রস্তাব দিয়েছিলাম। মানে বাংলাদেশ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা তো গত 12 বছর আমি অনেকবার লিখিত বলছি যে আমি আপনাকে ইন্টারভিউ করতে চাই, তার প্রেস সেক্রেটারি দিয়ে এটার মধ্যে দিয়ে আমি পার্সু করছি, রীতিমতো দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো দিন এটার মধ্যে এটা করা হয় নাই। সেই ক্ষেত্রে আমি বলছি, এবং বেগম জিয়ার ক্ষেত্রেও একই কথা, তাই বেগম জিয়া তো কালক্রমে অসুস্থ হইলেন, জেলে গেলেন, তারেক সাহেবের ক্ষেত্রেও একই কথা। এই তিনজনের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা যদি চান কী বিষয় নিয়ে আমি কথা বলবো এটা আমি আলোচনা করতে পারি, কিন্তু আমার অন্যান্য কোনো গেস্টের সঙ্গে এইটা নিয়ে আমার কোনো দিনই কথা নেই। কারণ আপনি এগুলো তো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনটার কথা বলি, ওইটা দেখলে আপনি এটা বুঝতে পারবেন যে সে মোটামুটি খুবই অফ দ্য হুক হয়েছিল। কারণ আমি এরকমই হাসতে হাসতে তারা জিজ্ঞেস করছিলাম যে আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাইতেছে, অ্যাপারেন্টলি খুব ভালো যাইতেছে না, কারণ এবার আপনার আয় আমার চেয়ে কম। তখন উনি একটা ব্যাখ্যা দিতে হয়েছিল ওনার যে আমি তো একটা লিমিটেড কোম্পানির মালিক, আমার সব কিছুর সেই বাট মানে উনি খুবই পিছলে হাসতেছিল। মানে ওইটার মধ্যে অনেকগুলি, মানে ওইটা আমার একটা ফেভারিট ইন্টারভিউ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, কারণ অনেকগুলি প্রশ্ন করতে পারছিলাম, যেটার মধ্যে একটা উদাহরণ দিতে বুঝেন, 30 সেকেন্ড সময় দেন, একটা উদাহরণ দেন। আমি উনারে বলছিলাম যে আপনারা সব ব্যবসায়ীরা মিলে যে শেখ হাসিনার সাপোর্ট করতেছেন, এর কারণ কি? আপনারা কি ভয় দেখান নাকি ডিজিএফআই দিয়ে ধরে নিয়ে যাবেন, কি করেন? যে সব ব্যবসায়ীরা সব একলগে শেখ হাসিনার সাপোর্টার কেমনে হইলো? ওইটার মধ্যে উনি উত্তর দিতেছেন, না শেখ হাসিনা আমরা তো ব্যবসা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, সেই জন্য আমরা মনে করি উনি ব্যবসায় নেতৃত্ব দিতে পারে, সেই জন্য আমরা সব ব্যবসায়ীরা ওনার ভক্ত হয়েছে। আমি যদি এতই ভালো হইব তাহলে আপনারা 3 জন ব্যবসায়ী মিলা 15,000 কোটি টাকা লোন রিশিডিউল করলেন কেন? যদি শেখ হাসিনার আমলে আপনার ব্যবসায়ী ভালো হবে তাহলে আপনি লোন কেন রিশিডিউল করলেন? এই কথা কয়ে যে ব্যবসা ভালো হয় না। তো যাই হোক, এগুলির উত্তর উনি ওনার মতো করে দিছে। দ্যাট ওয়াজ মানে এটা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাক্ষাৎকারটা পরে কেন বাদ দিছিলেন? মানে এইটার আমি অনেকবার ব্যাখ্যা দিছি, আবার দেই, কারণ হচ্ছে যে এই ব্যাখ্যাটা দিতে 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 আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। ছাত্রলীগের সাদ্দামের তো আমি ইন্টারভিউ করবো, এবং ইন্টারভিউ করার ক্ষেত্রে আমার একটা আশা ছিল যারা এই যে জুলাই বিপ্লবী বা বিপ্লবে যারা নেতৃত্ব দিছে তারা প্রত্যেকেই আমারে খুবই সুপার হিরো টিরো বলছে। আপনি হয়তো দেখছেনও, তারা একটা অ্যাভেঞ্জারের মতো একটা বানাইছিল, সেই অ্যাভেঞ্জারের মধ্যে আমিও একটা ক্যারেক্টার, ডক্টর ইউনুস একটা ক্যারেক্টার, ওরকম আর কাসিফ নজরুল একটা ক্যারেক্টার, ওরকম একটা বানাইছিল ওরা প্রত্যেকেও। কারণ জুলাই মাসে ওদের ইস্যুটা সরার আগে আমি পিক করি, এবং আই ওয়াজ ভেরি ভোকাল অ্যান্ড লাউড, এবং অনেক অনেক কিছু, সেই জন্য ওরা এগুলো অনেক মনে রাখছে আর কি। যাই হোক, এরকম একটা অবস্থা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি সাদ্দাম হোসেনের ইন্টারভিউ করি তাহলে আই কুড আস্ক হিম সাম কোয়েশ্চেন্স, যেটা আমার জানার অধিকার আছে, এবং এটা তাকে আসলে অনেক মানে 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 তাকে একটা জবাবদিহির মধ্যে করবে। এবং আমি মনে করছিলাম যে এই জুলাই বিপ্লবীরা খুব খুশি হবে যে আমি তো আর এবং শেষ মুহূর্তে আমার আসলে এটা মনে ছিল শেষ মুহূর্তে হয়তো সাদ্দামই এটাতে আসতে চাবে না, কারণ সাদ্দাম এর আগের বছর 2023 সালে যখন ও আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমি ওরে কিছু কোশ্চেন করার আগে সাংঘাতিক রকমের ট্রোল হয়েছিলাম। আমি আওয়ামী লীগের বিভিন্ন পেজের পক্ষ থেকে খুবই সাংঘাতিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছিল। যাই হোক, কিন্তু হয়েছে উল্টাটা। এই হাসনাত নাকি সার্জিস নাকি দুইজনই একটা স্ট্যাটাস দিল যে খালেদ মহিউদ্দিন সাদ্দাম হোসেনের ইন্টারভিউ নিতে চেয়ে জুলাই বিপ্লবের চেতনার সাথে বেইমানি করছেন। এগুলির অনেক ইয়াটিয়া করলো। আমি এটা নিয়ে ভাবতে থাকলাম। আমি হচ্ছে মাহফুজের সাথে নাহিদের সাথে কথা বলতে চাইলাম। মাহফুজের সাথে আমি কথা বললাম যে মাহফুজ তোমরা কি মনে করো যে সাদ্দাম এখানে পিকনিক করতে আসবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? তখন মাহফুজের উত্তরটা আবার একটু খুব মানে মাহফুজ আমার কইতেছে যে না, আমি বলছে এটা খালেদা আপনার ইচ্ছা টিচ্ছা হ্যান তেন। কিন্তু ওই সময় আমি এখন যে আইনমন্ত্রী উনি তখন অ্যাটর্নি জেনারেল, ও তো আমার একটু বড় কিন্তু বন্ধু। আমি উনি ফোন করে বললাম যে এটার মধ্যে কি আইনের কোনো ঝামেলা আছে? তো উনি বললো যে একটা ঝামেলা আছে, যদি ভিকটিমরা মনে করে এই একটা লোককে দেখানোর পর তাদের যে ট্রমা, সেই ট্রমাটা তাদের আরও বেশি লাগতেছে, যেহেতু এটা খুবই কাছাকাছি সময়ে 2 মাস 2.5 মাস সময় এইটা। পরে আমি দেখলাম এটা আপনি ভিকটিমরে ট্রমাটাইজ করতে আপনি পারবেন না বাংলাদেশের আইনেও আমেরিকান আইনেও। সেই ক্ষেত্রে ওই যে কতগুলি জনপ্রিয় কথা বলে না, আমেরিকা তো ওসামা বিন লাদেনের ইন্টারভিউ করছে, করে নাই।
আমেরিকা এটাতে এগুলির ব্যাপারে খুবই সিরিয়াস, কারণ তারা যাতে এটা মূলত প্যালেস্টাইনিদের মাথা রেখা করা, যাতে আপনি হামাস বা অন্যরা আইসা যাতে আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো সময় ইন্টারভিউ না দিতে পারে, সেগুলি করে রাখছে, যেগুলো আপনি কখনোই করতে পারবেন না। আপনি 1/11 যার জন্য এটা দায়ী হয়েছে, ধরেন ওসামা বিন লাদেন, ওসামা বিন লাদেনের মেইন স্ট্রিম মিডিয়া কখনোই ইন্টারভিউ করতে পারবে না। এই হামিদ মির যে তাকে ইন্টারভিউ করছিল, যেটা জিও টিভিতে দেখানোর পরে যেটা আবার পিক করা হয়েছিল, সেইটার ক্ষেত্রেও কিন্তু জিও টিভির অনেক কিছুরে অনেক বছর ধরে পশ্চিমা মিডিয়া অনেক কোশ্চেন করছে, অনেক টাফ টাইম দিছে। আমি এরকম দেখি নাই। এখন কেউ কেউ আমাকে সাংবাদিকতা শিখাইছে, আপনি জানেন অমুককে ইন্টারভিউ করছে, আমি একটাও দেখি নাই, একটি উদাহরণও দেখি নাই নিষিদ্ধ সংগঠনে কাউরে ইন্টারভিউ করতে। আমার একটা ইয়া ছিল যে তাহলে আপনি প্রথমে চেষ্টা করলেন কেন? আমার একটা বিশ্বাস ছিল ওরা যেহেতু আমার জানে, ওরা জানবে যে আমি ইন্টারভিউটা করার ফলে ওরে কিছু প্রশ্নের সম্মুখীন করা যাবে। ও কোথায় আছে না আছে সেটা আমি জানি না, কিন্তু এই প্রশ্নগুলি তো আমি জাস্ট সির্ফ একটা প্রশ্নই করতাম, আপনি যে দেশের বাইরে চলে আসলেন, এইটা কি শেখ হাসিনা জানে? মানে কখন আপনারা জানাইলো? মানে আমি প্যাটার্নটা দেখতে চেষ্টা করতাম আসলে শেখ হাসিনা কারে কারে বলছে, বিকজ ও কিছু লোক পরে বাইরেছে, কিন্তু সাদ্দাম হোসেন মানে মানে কারে কারে বলছে, আত্মীয় স্বজনরা বলছে, ছাত্রলীগের সভাপতিরাও কি বলছে, মানে অ্যাপারেন্টলি সালমান এফ রহমানের বলে নাই, আনিসুল হকরে বলে নাই, তাহলে তারা ধরা পড়তো না, নারী তারা ধরা পড়তো না, কিন্তু সাদ্দামরা কি বলছে? মানে এগুলি খুবই ইন্টারেস্টিং, ইতিহাসের জন্য খুবই ইন্টারেস্টিং প্রশ্ন হইতো। কারণ আমার কাছে কিন্তু মনে হয় না শেখ হাসিনা কাউরে ইন্টারভিউ দিচ্ছে এখন। শেখ হাসিনার কোন ইন্টারভিউ যায়, কি বলে রয়টার্স না কি একটা ইন্টারভিউ, লিখিত ইন্টারভিউ, এটা লিখিত ইন্টারভিউ, আমি পিআর টিম এটা পাঠাই দিল আবার লেখাটাকে, এগুলি তো কোনো ইন্টারভিউর ফরম্যাটের মধ্যেই পড়ে না। উনি একটা সংবাদ সম্মেলন করলো না, কিচ্ছু করলো না, মানে দ্যাট ইজ অলসো মানে খুবই কিউরিয়াস কেস। তো ওইটার ব্যাপারে কিন্তু সাদ্দাম হোসেনেরটার ব্যাপারে একদম স্রেফ ওরা যখন আহত হইলো, ওরা যখন বললো যে বেইমানিটি মানে এগুলো আমি কেয়ার করি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভাই কয়দিন আগে তো রাস্তায় মানে ওরা দাঁড়ায় আছে, পাশে আর একটা লোক গুলি খাইলো, মানে এটা তো একটা ট্রমা। এখন যেই লোকটা গুলি খাইছে সে তো মরছে, তার যে আত্মীয় স্বজন আছে সে যদি আবার এই দেখা মনে করে যায় এরকম একটা লোকরে যে এইগুলির জন্য অনেকাংশে দায়ী, তারে আবার নিয়ে আসা হইলো, সেইটা আমি কেয়ার করি। ওই ঘটনার পর আপনি বলেছিলেন যে আপনি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেলে সেটাও করবেন, আপনি চেষ্টা করেছেন পরে? আমি বলি এইটা, আরে চেষ্টার তো কোনো, আমার সাথে আমি গতবার আইসা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তিছি, যেহেতু হচ্ছে ক্লাসরুম সিচুয়েশন, তো ওইখানের মধ্যে আমার এই প্রশ্নটা করছে, প্রশ্নটা করার পরে আমি তাকে বলছি এটা ক্লাসরুম, তো আমি বলছি দ্যাট ওয়াজ অ্যানাদার ভাইরাল কেস। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ওয়াজ অ্যানাদার ভাইরাল কেস। আমি বলছি যে ভাই আমি তো সাদ্দামের ইন্টারভিউ নেওয়ার জন্য আইন ভাঙবো না, আমি সাধারণত আইন মাইনা চলি, আইন যদি ভাঙতেই হয় ইট শুড বি বিগ, আমি আইন ভাঙতে হইলে আমি শেখ হাসিনার ইন্টারভিউ আইন ভাঙব, মানে কারণ এটা প্রত্যেকটা সাংবাদিকে এখন এটাতে আরেক ভাইরালের মধ্যে আওয়ামী লীগের ওনারা কয় তুই 2 টাকার ইউটিউবার, তোকে কি শেখ হাসিনা ইন্টারভিউ দিবে? আমি হচ্ছে 2 টাকার ছাত্রী, তোকে ইন্টারভিউ দিবে? আর বাকিরা হচ্ছে শেখ হাসিনা তোমার আম্মা লাগে, অমুক লাগে, তমুক লাগে, সিরিজ খ সিরিজের কথাবার্তা বইলে টেলে, এখন আমি আওয়ামী লীগের এনতেন সেজন্য আমি ইন্টারভিউ করতে চাই, ওই পক্ষের হচ্ছে এই হইলো পয়েন্ট। ওকে খালিদ ভাই, হ্যাঁ, শেষ করবো, আপনার মানে প্ল্যান কি, সামনে প্ল্যান কি একটু বলেন? 60 বছরে রিটায়ার করবেন এটা আমি বুঝছি, আমি তো আসলে ঠিকানা দিয়ে আমি বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশি থাকে তাদের সবার জন্য আমি একটা প্ল্যাটফর্ম করতে চাই আসলে, যেটাকে আমি একটা ডায়াসপোরা টেলিভিশন করতেছি, ডায়াসপোরা নট ফর এ পার্টিকুলার কান্ট্রি। আমি এইটা সাউথ আফ্রিকাতে, ইউরোপের 27টা দেশে, অস্ট্রেলিয়াতে, মালয়েশিয়াতে, মিডল ইস্টে, সৌদি আরবে, দুবাইতে, বাঙালিরা যেখানে বেশি আছে। কারণ হচ্ছে কি প্রথম আমাদের বাংলাদেশিরা যখন এখানে গেছিল তখনকার চ্যালেঞ্জটা ছিল ডিফারেন্ট। তখন ওনারা শুধু থাকা, পড়া, খাওয়া, বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এখন আস্তে আস্তে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন সাউথ আফ্রিকাতে অনেক বাঙালির নিজেদের ব্যবসা হয়েছে, সেটা ছোট মুদি দোকানই হোক, বড় সাপ্লাই চেইনই হোক। আপনি অস্ট্রেলিয়াতে দেখবেন বাংলাদেশিরা অনেক ভালো করতেছে অনেক জায়গায়। আপনি দেখবেন সৌদি আরব, মালয়েশিয়ার কথা তো বলাই বাহুল্য, আমেরিকা, ইংল্যান্ডে গেলে তো এমন অনেক জায়গা আছে যে জায়গার মধ্যে থেকে খোদ নিউ ইয়র্কের মেয়র এবার বলছে তাকে জিতাইছে হচ্ছে বাংলাদেশি আন্টিরা। তো এবার এইসব বিবেচনায় এখন কিন্তু কিছু বাস্তবতাও পাল্টাইছে। মানে আপনি তো এখন আর থাকা খাওয়া পাওয়ার না, এখন আপনার ইনভেস্টমেন্ট, এখন আপনার প্রপার্টি, এখন আপনার ডিভোর্স, ম্যারেজ, কোথায় আপনি পড়াবেন বাচ্চাদের, সেগুলির একটা সবচেয়ে বড় যেটা ব্যাপার, সেইটা হচ্ছে আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনার একটা প্ল্যাটফর্ম দিতে হবে। এটা শুধু পয়লা বৈশাখে গিয়ে আপনি একটা হাসি খুশি হয়ে একটা গান গাইলেন সেটাতে কিন্তু হবে না। আমাদের পরবর্তী প্রজন্মও না, ধরেন এখন যাদের 5-6 বছর বয়স, তাদের চোখের সামনে এরকম দেখতে হবে যে আমি অল বাংলাদেশি কমিউনিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো নাচি,
বা সবচেয়ে ভালো কবিতা আবৃত্তি করে, তৈলেও ওর বাংলা ভাষাটার প্রতি ও যে ডেডিকেশনটা সেইটাতে তার এটা থাকবে, সংস্কৃতিগত পরিচয়টা থাকবে। সংস্কৃতিগত পরিচয়টা আপনার বিদেশে থাকার জন্য, পাশ্চাত্যে থাকার জন্য আপনার এই প্রতীচ্যের এইটা আপনার জরুরি, বুঝছেন? যতদিন আপনি এটা করবেন, ওই জরুরি জিনিসটার আমি একটা প্ল্যাটফর্ম আমি একটা দিতে চাই। শুভকামনা থাকলো খালিদ ভাই। কথা চলুকের এই পর্বের অতিথি ছিলেন খালিদ মহিউদ্দিন। ধন্যবাদ এতক্ষণ পডকাস্টটি দেখবার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।